তো বাকি মানুষজন আসতে থাকুক, আমরা শুরু করি। জি স্যার। তো আজকে আমাদের একটা প্রথম টপিক হচ্ছে ফ্যাসাদ প্যাটার্ন। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। ওকে। সো ফ্যাসাদ প্যাটার্ন, ফ্যাসাদের আগে আহ, ধর ফর এক্সাম্পল ইউনিলিভার দেখছি না সবাই ফরমাতে। সো এটা ধরে নেয় ইউনিলিভার বিল্ডিং, ইউনিলিভার না, কমন যেটা হইতে পারে এটা ধর আইসিটি, ঠিক আছে? এটা আমাদের আইআইসিটি, এবং তুই এই গলি দিয়ে ঢুকতেছস, মানে আমাদের সামনে যে মেইন রোড আছে আর এটা হচ্ছে আমাদের 1 কিলো। So, তুই যখন আইআইসিটির দিকে ফেস করে তাকাবি তখন তুই আইআইসিটির কি দেখতে পারবি? শুধুমাত্র ফ্রন্ট সাইডটা, তাই তো? যে আইআইসিটি কয়তালা, আমরা কি কি দেখতে পারি, আইআইসিটি মেইনলি কয়তালা আছে এবং কোন কোন তালাতে কি কি আছে এটা হালকা পাতলা দেখতে পারি। সো তার মানে কি আইআইসিটির শুধুমাত্র ফ্রন্ট সাইডটি আছে, নাকি আইআইসিটিতে আরো রুম, ল্যাব এইসব কিছু আছে? সো আমরা এই পয়েন্ট অফ ভিউ থেকে যে জিনিসটা দেখতেছি আইআইসিটি বিল্ডিং এর, এইটাকে বলা হয় ফ্যাসাদ। সো আমরা ফ্যাসাদ প্যাটার্ন বলতে কি বুঝতেছি? To use the facet pattern, we create a class that simplifies and unifies a set of more complex classes that belong to some subsystem. So এত ডিটেইলে যাওয়ার আগে আমরা আগে দেখি, ধর ফর এক্সাম্পল তোদের শেষ পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ করার পরে তুই একটা মুভি দেখবি। সো তোর মেসে ফর এক্সাম্পল মুভি থিয়েটার আছে। সো তোর কি করা লাগবে? তোর পপকর্ন খাইতে ইচ্ছে হচ্ছে, পপকর্ন বানাইতে হবে। পপকর্ন বানানোর জন্য পপকর্ন বানানোর যে মেশিন ওটা অন করতে হবে। এরপরে রুমের লাইট ডিম করে দিতে হবে। এরপরে প্রজেক্টরের স্ক্রিন নামাইতে হবে। প্রজেক্টরটা অন করা লাগবে। এরপরে প্রজেক্টরের সাথে তার ডিভিডি অথবা পিসির কানেকশন দিতে হবে। প্রজেক্টরকে হোয়াইট স্ক্রিনে দিতে হবে। সাউন্ড সিস্টেম অন করতে হবে। সাউন্ড সিস্টেমটা ডিভিডির সাথে কানেক্ট করতে হবে। আহ, এরপরে সাউন্ড সিস্টেম ধর তুই মিডিয়াম দিলি, ফুল ভলিউমে দিলি না। এরপরে ডিভিডি প্লেয়ারটা অন করতে হবে, এবং ফাইনালি তোর ডিভিডিটা চালু করা লাগবে মুভি দেখার জন্য। এখন এতগুলা কাজ যদি তোর একার করা লাগে তাহলে জিনিসটা কত বেশি এক্সস্টিং হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সিনারিও যে আমরা যদি কোন একটা ক্লাস আছে, এই ক্লাসের মাল্টিপল কাজ আছে। সো আমরা প্রত্যেকটা কাজকে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে কল করলাম। সো এটা খুবই হ্যাকটিক। সো আমরা কি করতে পারি, ধর এখানে দেওয়া আছে এমপ্লিফায়ার ক্লাস, টুইনার, স্ক্রিন, মানে জাস্ট এইটা একটা স্ক্রিনশট আকারে দেখানো হয়েছে যে আমার এই প্রত্যেকটা ক্লাসের ভিতরে গিয়ে ক্লাসের যে মেথড গুলো আছে এই মেথড গুলাকে কল করা লাগবে। সো এই জিনিসটা আমাদের জন্য যথেষ্ট হ্যাকটিক। সো আমরা কি করতে পারি এর জন্য? আমরা এই সবগুলা ক্লাসের যে সব কাজ আছে এইটাকে একটা ক্লাসের ভিতরে ঢুকাই দিতে পারি। দেন আমরা জাস্ট ক্লায়েন্ট থেকে এই ক্লাসটাকে কল করব, অ্যাজ লাইক ফ্যাসাদ, যে তোর আইএসএড এর মধ্যে এত জিনিস আছে, বাট তুই ফ্রন্ট ভিউ থেকে শুধুমাত্র একটা ইনিশিয়াল ভিউ দেখতেছস, যে জিনিসটা দিয়ে তুই পুরোপুরি একটা গেস করতে পারবি যে ভিতরে কি কি আছে। সো আমাদের কোডের ভিতরে কি কি আছে একটু দেখ। আমার এখানে প্রথমে ক্লাস আছে এমপ্লিফায়ার, এর ভিতরে অন অফ, সেট ডিভিডি, সেট সাউন্ড সিস্টেম, সেট ভলিউম, এই টাইপের মেথড আছে, এবং প্রত্যেকটা মেথড কি করতেছে, জাস্ট একটা করে প্রিন্ট লাইন দিচ্ছে। ডিভিডি প্লেয়ারের ভিতরে অন অফ, প্লে, স্টপ, ইজেক্ট, এই টাইপের মেথড আছে, এবং তারা একটা করে আউটপুট দিচ্ছে। এইখানে মানে জিনিসটাতে কমপ্লেক্স কোনো কিছু নাই। প্রজেক্টরের ভিতরে কি আছে, অন আছে, অফ আছে, হোয়াইট স্ক্রিন মোড আছে, এবং একটা করে আউটপুট। থিয়েটার লাইটের মধ্যে অন আছে, ডিম আছে, আউটপুট। স্ক্রিন, প্রজেক্টর স্ক্রিন ডাউন আর আপ আছে, এবং একটা করে আউটপুট আছে। পপকর্নের মধ্যে অন অফ এবং পপকর্ন হয়ে গেলে পপ মেথড। সো বুঝতেছস কি আছে? ঝামেলাটা হচ্ছে আমার এই জায়গাতে। দেখ, আমার এইটা হচ্ছে আমার লিকি হোম থিয়েটার। লিকি হোম থিয়েটার মানে হচ্ছে আমার যেটা ইনএফিশিয়েন্ট এইটা। এটার ভিতরে আমি কি করছি, এমপ্লিফায়ারের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ডিভিডি প্লেয়ার অবজেক্ট ক্রিয়েট করছি, প্রজেক্টর অবজেক্ট ক্রিয়েট করছি, থিয়েটার লাইটের ক্রিয়েট করছি, স্ক্রিনের করছি, পপকর্নের করছি, এবং ফাইনালি আমরা প্রত্যেকটা জিনিসকে এখান থেকে ধরে ধরে কল দিচ্ছি। প্রত্যেকটা জিনিসকে আমরা এই জায়গা থেকে ধরে ধরে কল দিচ্ছি। যেমন একটা দেখাই, পপকর্ন অনের জন্য আমি কি দিছি, পপার ডট অন। পপকর্ন অফ এর জন্য কি দিচ্ছি, পপার ডট অফ, কারণ পপার কি, পপার হচ্ছে আমার পপকর্নের অবজেক্ট নেই। দেখ, এ বাঞ্চ অফ মেথডস এন্ড কলিং। এবং ফাইনালি আমরা আমাদের মেইন থেকে কি কল দিতেছি, মেইন থেকে আমরা ওই যেই থিয়েটারটা ছিল থিয়েটারের অবজেক্ট ক্রিয়েট করে প্রত্যেকটা মেথডকে এই জায়গাতে কল দিচ্ছি। সো আমার ফোকাল পয়েন্ট হচ্ছে এই
এইটা এইটা নিচে তো আউটপুট জাস্ট এইটা এইটা। সো তোর কি মনে হয় যে তুই যদি একটা হোম থিয়েটারের সবগুলোকে হাতে ধরে ধরে কল করস তাহলে প্রত্যেকটা লেখা লাগতেছে না আমার এই জায়গাতে মেথড গুলা? আমার কি কোনো একটা ইউনিফর্ম পয়েন্ট আছে যে আমি একটা মাত্র বাটন প্রেস করবো এবং আমার হোম থিয়েটারের এভরিথিং অন হয়ে যাবে? নাকি তুই ডেভেলপার হিসেবে প্রত্যেকটা জায়গায় কিভাবে কল করবি আলাদা আলাদা? কোন এটা কমপ্লিটলি আমাদের ইনএফিশিয়েন্ট একটা ভার্সন। কেন? কারণ আমি ক্লায়েন্টকে কখনোই ফোর্স করতে পারি না যে তুমি প্রত্যেকটা মেথডকে বারবার কল করবা। ধর ফর এক্সাম্পল, তুই কম্পিউটার অন করবি, তো এই কম্পিউটার অন করার সময় তোর কি কি অন হবে? তোর র্যাম অন হবে, র্যামের ভিতরে ওএস লোড হবে, তোর ধর কি আছে, আরজিবি লাইট আছে, আরজিবি লাইট অন হবে, তোর মনিটর অন হবে, তোর মাউস অন হবে, তোর কিবোর্ড অন হবে। সো আমরা কি এই প্রত্যেকটা ইকুইপমেন্টকে আলাদা আলাদা করে অন করি, নাকি আমরা জাস্ট একটা সিঙ্গেল বাটন প্রেস করি এবং এই সিঙ্গেল বাটনটাই আমাদেরকে এভরি জিনিসগুলোকে অটোমেটিক্যালি কল দেয়? কোনটা ঘটে? সিঙ্গেল বাটন প্রেস করি। সিঙ্গেল বাটন প্রেস করি। সো এই যে সিঙ্গেল বাটন প্রেস করা, এটাকে বলা হইতেছে ফেসাদ। সো আমরা ক্লায়েন্টকে কখনোই পুশ করতে পারবো না যে তুমি সবগুলাকে ইন্ডিভিজুয়ালি কল করো বা ইন্ডিভিজুয়ালি অন করো। এটা তার জন্য বিশাল হ্যাকটিক হবে, যে কাজটা আমরা এই জায়গাতে করছি। তো এটার সলিউশন হিসেবে আমরা কি করতে পারি? এই যে এরকম একটা ফেসাদ ক্লাস বানাইতে পারি যার কাজ হবে প্রত্যেকটাকে কল দেওয়া অটোমেটিক্যালি। সো এইখানে জাস্ট ওই হেড ফার্স্টের বইয়ের এক্সাম্পল গুলাকে অ্যাড করা, যে তুই একটা বাটন প্রেস করবি এভরিথিং অন হয়ে যাবে। দেখ এই জায়গাতে কি লেখা আছে, সাবসিস্টেম ক্লাস। সাবসিস্টেম ক্লাস মানে কি? আমার ওই সব জিনিস যেগুলোকে আমার ধরে ধরে আলাদা আলাদা করে কল করা লাগবে। এটাকে আলাদা, এটাকে আলাদা, এটাকে এটাকে। এবং আমার ফেসাদ ক্লাসটা কি? ফেসাদ ক্লাসের কাজ হচ্ছে সে নিজে থেকে সবগুলা সাবসিস্টেমের সাথে কমিউনিকেট করবে এবং ক্লায়েন্ট শুধুমাত্র আমার ফেসাদের সাথে কমিউনিকেট করবে। ফেসাদ অটোমেটিক্যালি সবগুলাকে কল দিবে। এখন যদি আমি ফেসাদ ক্লাসটা ইউজ না করতাম তাহলে কি করা লাগতো? আমার ক্লায়েন্ট ইটসেলফ এটার সাথে এটার সাথে এইটার সাথে এটার সাথে এটার সাথে এবং ফাইনালি এটার সাথে কমিউনিকেট করা লাগতো, এবং এটা ক্লায়েন্টের জন্য অনেক বেশি পরিমাণ হ্যাকটিক একটা কাজ হয়ে যাইতো। সো এটার এই ডিজাইন প্রিন্সিপাল এটা পরে দেখতেছি। দেখ, ক্লায়েন্ট শুধুমাত্র হোম থিয়েটারের সাথে কমিউনিকেট করছে প্রিভিয়াসলি যেটা দেখাইলাম, এবং হোম থিয়েটার প্রত্যেকটা মেথডের সাথে এবং ক্লাসের সাথে নিজে থেকে অটোমেটিক্যালি কমিউনিকেট করে নিছে। সো এই জায়গাতে কি করব? এমপ্লিফায়ার ক্লাস হবো সেম, ডিভিডি প্লেয়ার হবো সেম, প্রজেক্টর হবো সেম, থিয়েটার লাইট হবো সেম, স্ক্রিন সেম, পপকর্ন সেম, সব সেম। শুধু আমরা ফাইনাল আমাদের ক্লাসে চেঞ্জ গুলো আনা লাগবে। সো হোম থিয়েটার ক্লাসের ভিতরে আমি কি করছি? প্রত্যেকটা ক্লাসের একটা করে অবজেক্ট ক্রিয়েট করছি, এবং হোম থিয়েটার কনস্ট্রাক্টরের ভিতরে আমি কি পাস করে নিচ্ছি? প্রত্যেকটার এই যে এই জিনিসগুলো আছে এগুলার একটা করে অবজেক্ট। সো অবজেক্ট গুলো পাস করে আমরা এইখানে কি করতেছি? আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে যেগুলা রিসিভ করছি ওইগুলো আমরা জাস্ট এই ভেরিয়েবল গুলোকে বসাই দিচ্ছি। এরপর ওয়াচ মুভি নামে একটা মেথড ডিক্লেয়ার করছি। ওয়াচ মুভির মধ্যে আমরা সবগুলোকে কল করে দিচ্ছি এই জায়গাতে। এন্ড মুভির মধ্যে কি করছি? আমরা জাস্ট সবগুলার অফ কল করছি। এখন হোম থিয়েটার থেকে আমরা কি করব? হোম থিয়েটার থেকে আমরা শুধুমাত্র আমাদের ক্লাসগুলোর একটা করে অবজেক্ট বানাবো, হোম থিয়েটার ফেসাদের মধ্যে এইগুলো সব পাঠাই দিব। এবং দেখ, এই দুইটা লাইন ইম্পর্টেন্ট। এই হোম থিয়েটার ওয়াচ মুভি এই একটা লাইন আমি কল করব, এবং এই একটা লাইন কল করার ফলে আমার এইগুলা অটোমেটিক্যালি কল হবে। এইটাকে ডেভেলপারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করিস না যে স্যার আমার দুইটাতেই তো সবগুলা মেথড লেখা লাগতেছে। অবভিয়াসলি তো লেখা লাগবে, কিন্তু ক্লায়েন্ট কি করতেছে প্রিভিয়াসলি দেখ, ইনএফিশিয়েন্ট কোডটাতে দেখ, ক্লায়েন্ট প্রত্যেকটাকে ধরে ধরে কল দিচ্ছে আলাদা আলাদা করে। এটা ক্লায়েন্টের জন্য অনেক বেশি কনফিউজিং এবং হ্যাকটিক। সে এই কাজ করতে উৎসাহিত হবে না তুই যদি এভাবে কোড লেখস। সো আর এই জায়গাতে কি করা হয়েছে? আমরা জাস্ট দুইটা মেথড কল করছি, ওয়াচ মুভি আর এন্ড মুভি। এবং ওয়াচ মুভি এবং এন্ড মুভি কি করছে? এই সবগুলা মেথডকে সে অটোমেটিক্যালি নিজে থেকে কল করছে। সো এই পর্যন্ত যা বুঝাইলাম এগুলা কি বুঝতে পারছি? জি স্যার। ফেসড প্যাটার্ন থেকে কোশ্চেন আসবে পরীক্ষাতে, এটা শিওর, ঠিক আছে? সো যদি না বুঝি তাহলে কোশ্চেন করতে হবে মাস্ট। কারণ অনলাইন ক্লাস, তোদের চেহারা দেখতেছি না, চেহারা দেখলে একটা আইডিয়া করা যায় যে বুঝতে পারছস না কি পারস নাই। সো এই জায়গাতে একটা ডিজাইন প্রিন্সিপাল আছে, এটা জাস্ট আমরা ডিজাইন প্রিন্সিপালটা কি এটা বললেই হবে, ডিটেল পড়া লাগবে না। এটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ লিস্ট নলেজ।
talk only to your immediate friend. প্রিন্সিপাল অফ লিস্ট নলেজ এর এক্সাম্পল হিসেবে কি দেওয়া যায়? ধর ফর এক্সাম্পল তুই পরীক্ষা দিতে গেছস, তো একটা জিনিস পারতেছস না, তুই কমিউনিকেট করবি কি তোর আশেপাশে মানুষের সঙ্গে, নাকি তুই লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চের সাথে কমিউনিকেট করবি? কোনটা তোর জন্য ইজিয়ার অ্যাপ্রোচ? আশেপাশের আশেপাশে মানুষ। আশেপাশে মানুষজনের সাথে। সো আমার এই ডিজাইন প্যাটার্ন, দ্যাট মিনস ফেসাদ প্যাটার্ন ওর ডিজাইন প্রিন্সিপাল অফ লিস্ট নলেজ, এটা মেনে চলে। দ্যাট মিনস সে অলওয়েজ এনশিওর করতে চায় যে তুই তোর ইমিডিয়েটলি ক্লোজ যে ক্লাসগুলো আছে তুই শুধুমাত্র ওইটার সাথে কমিউনিকেট করবি, ওই ক্লাসটা বাকিদের সাথে কমিউনিকেট করে নিবে। যেমন তুই আশপাশের মানুষের সঙ্গে কমিউনিকেট করছস, ও পারে না, ও তখন কি করবে? তার পাশের সঙ্গে কমিউনিকেট করবে। তার পাশের জন পারে না, তার পাশের জন কি করবে? তার পাশের জনের সাথে কমিউনিকেট করবে। তো আমরা থার্ড লেয়ার অফ কমিউনিকেশন এখানে মেনটেন করলাম। ধর চারজন বসছস এক বেঞ্চে, তুই এর সাথে আজ করছস, এ পারে না, সো সে আস করছে পাশের জন্য, সেও পারে না, সে আস করছে পাশের জন্য, সে পারে। সো সে তাকে আউটপুটটা বলে দিবে, ও তোকে আউটপুট বলবে, ও তোকে আউটপুট বলবে। এটা আমাদের ইজিয়ার অ্যাপ্রোচ। বাট তুই যদি এখন এই অ্যাপ্রোচে পরীক্ষার হলো যাস, তাহলে শিওরলি তুই ধরা খাবি এবং তোর খাতা চলে যাবে। যাবে কিনা? হ্যাঁ যাবে। জি তো স্যার। আমরা অলওয়েজ কমিউনিকেট করব আমরা আমাদের যে ইমিডিয়েটলি ক্লোজ ক্লাসটা আছে তার সাথে। সো ফেসাদ প্যাটার্নটা কি বোঝা গেছে? ফেসাদ প্যাটার্নের মধ্যে কোডের কমপ্লেক্সিটি কম, কারণ তোর সবই সেম, শুধুমাত্র মেইন ক্লাসে আমাদের চেঞ্জ গুলা ঘটানো লাগে। তো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 5 মিনিট সময় দিব। 5 মিনিট সময় দিলাম, এই পিডিএফটা জাস্ট স্ক্রল ডাউন করবি, এত ফোকাস করে দেখার দরকার নাই। এরপর কোনটাতে বুঝোস নাই ওইটা দেখবি, বাট তার আগে প্রথমে আমরা যেগুলো স্কিপ করছিলাম ওইগুলো একটু পড়াই। So we create a class that simplifies and unifies a set of more complex classes that belong to some subsystem. মানে ফ্যাসাদ ক্লাসের কাজ কি? সে মাল্টিপল যেসব ক্লাসগুলো আছে ওইগুলাকে একটা ইউনিফাইড ক্লাসের মধ্যে নিয়ে আসে। সো ডেফিনেশনটা কি লেখা? Provides a unified interface to a set of interface in a subsystem. Facade defines a higher level interface that makes the subsystem easier to use. মানে এগুলা ধর তোর ইন্টারফেস এবং ক্লাস আছে, এই পুরোটা কি করে এর এর সাথে কমিউনিকেট করে, এর সাথে কমিউনিকেট করে, এটা আবার এটার সাথে কমিউনিকেট করে, এটা এটার সাথে কমিউনিকেট করে। সো তুই ক্লায়েন্ট হইলে কার সাথে কমিউনিকেট করা লাগবে? চারটার সাথে ইন্ডিভিজুয়ালি কমিউনিকেট করা লাগবে। বাট প্যাটার্ন কি বলতেছে? তুমি একটা ক্লাস বানাও যে ক্লাসের মধ্যে এই চারটারই অবজেক্ট থাকবে, এবং ক্লায়েন্ট হিসেবে আমি শুধুমাত্র এই ফ্যাসাদের সাথে কমিউনিকেট করবো, এবং ফ্যাসাদ ইটসেলফ বাকি যে সাব সিস্টেম গুলো আছে ওগুলোর সাথে কমিউনিকেট নিজে থেকেই করে নিবে। বোঝা গেছে? এই পিডিএফটা একটু বড়, এর রিজন হচ্ছে আমি ফ্যাসাদ প্যাটার্নটা বই থেকেই সব স্ক্রিনশট অ্যাড করছি, কারণ হেড ফার্স্টের যে ফ্যাসাদ প্যাটার্ন সুন্দর মতো কোথাও লেখা নাই। সো এরপরে কি লেখা? ফ্যাসাদ প্যাটার্ন আমাদের কি করে? ইট হাইডস দ্য কমপ্লেক্সিটি অফ দ্য সাবসিস্টেম ফ্রম ক্লায়েন্টস। মানে ক্লায়েন্টের এত কিছু জানার দরকার নাই কোনটাকে কে কি কল করবে। তার মানে হচ্ছে ধর আমি যখন একটা কম্পিউটার অন করি, প্রথমে কি হয়? প্রথমে আমাদের বুটলোডার অপারেটিং সিস্টেমটাকে অন করে, দেন অপারেটিং সিস্টেম বাকি জিনিসগুলোকে অন করে। এখন তুই যদি ভাবোস কম্পিউটার ডিজাইন করার সময় আমার সব ক্লায়েন্ট হলো কম্পিউটার এক্সপার্ট, আমি তার আলাদা করে র্যাম অন করাবো, ওএস আলাদা করে লোড করাবো, মাউস আলাদা করে অন করাবো, তাহলে জিনিসটা এফিশিয়েন্ট হইতেছে না। তোকে চিন্তা করতে হবে তোর এভরি ক্লায়েন্ট কিছুই জানে না, ওকে জাস্ট একটা বাটন দিতে হবে, ও একটা বাটন ক্লিক করবে, বাকি কাজ তুই ইঞ্জিনিয়ার হিসেবে নিজে থেকে হ্যান্ডেল করতে হবে। সো স্ট্রাকচার কি? আমাদের তিনটা জিনিস থাকে ফ্যাসাদ ক্লাসের মধ্যে, মানে প্যাটার্নের মধ্যে। সাবসিস্টেম ক্লাসেস, দ্য অ্যাকচুয়াল কমপ্লেক্স সিস্টেম উইথ মেনি অপারেশন। এই কমপ্লেক্স সিস্টেমটার সাথে ক্লায়েন্টের কমিউনিকেশন করানো যাবে না। ক্লায়েন্ট কমিউনিকেট করবে কার সাথে? ফ্যাসাদ ক্লাসের সাথে। প্রোভাইড সিম্পল হাই লেভেল মেথড দ্যাট ইন্টারনালি কল সাবসিস্টেম মেথড ইন দ্য কারেক্ট অর্ডার। ক্লায়েন্ট কি? ইউজেস দ্য ফ্যাসাদ ইনস্টিড অফ ডিলিং উইথ সাবসিস্টেম কমপ্লেক্সিটি। সো বোঝা গেছে? সো আমরা কখন ফ্যাসাদ ইউজ করব? যখন আমাদের হাতে অনেক বেশি কমপ্লেক্স সিস্টেম থাকবে এবং আমরা ক্লায়েন্টকে একটা সিম্পল ইউনিফাইড ইন্টারফেস অর এন্ট্রি পয়েন্ট প্রোভাইড করতে চাবো। আমি যখন ক্লায়েন্ট এবং সাব সিস্টেমের মধ্যে যে কমপ্লেক্সিটি আছে অথবা কাপলিং আছে এটাকে রিডিউস করতে চাবো। When you want to define a higher level workflows built from subsystem operation, মানে তোর সাবসিস্টেম অপারেশন গুলার যে কমপ্লেক্সিটি আছে ওইগুলার কে আমি হাইড করে রেখে একটা হায়ার লেভেল ইন্টারফেস থেকে ওইগুলোর সাথে কমিউনিকেট করব, এবং আমার ক্লায়েন্ট কি করবে? আমার ক্লায়েন্ট শুধুমাত্র এই হায়ার লেভেল সিম্পলিফাইড ইন্টারফেসের সাথে কমিউনিকেট করবে। বোঝা গেছে? জি স্যার।
ওকে, এখন আমাদের কাজ হচ্ছে 5 মিনিট এই পিডিএফটা একবার স্ক্রল ডাউন করা, কারো যদি বুঝতে কোথাও সমস্যা হয় সেটা টাচ করা। আহ যারা যারা আছো, আমি কিন্তু নাম টিক করে আস করতে পারি যে এই রোল বুঝতে কোথাও সমস্যা হয়েছে কিনা। সো 5 মিনিটস টাইম, গো ফর ইট। আর আরেকটা জিনিস হচ্ছে, আজকের ক্লাস থেকে কিন্তু ভালোই নাম্বার অফ কোশ্চেন্স থাকবে, সো ক্লাসটা বোঝা ইম্পর্টেন্ট। ওকে, দেখছি সবাই। দেখছি, আসোস না ঘুমাই গেছোস? জি স্যার, দেখা হয়েছে। বুঝতে পারছি জিনিসটা। জি স্যার। আইডি 71 আছি। জি স্যার, আছি। বুঝতে পারছি। জি স্যার।
ওকে, বুঝতে যদি পারি তাহলে আমরা ফ্যাসেট প্যাটার্ন শেষ। যদি কারো কনফিউশন থাকে তাহলে আস্ক কর। এরপরে আমরা যাব কোথায়? এরপর আমরা যাব এসডিএলসি মডেল। স্যার ওইখানে ইনএফিশিয়েন্ট কোডে হচ্ছে ডিরেক্টলি ওই অবজেক্ট গুলো দিয়ে মেথড গুলোকে কল করে দিলে হইতো না? এটাই তো ঝামেলাটা। মানে তুই যদি ডিরেক্টলি মেথড গুলোকে কল করস মেইন মেথড থেকে, মেইন মেথডটাকে তোর চিন্তা করতে হবে ক্লায়েন্টের মতো। সো তখন কি হইতো, তোর ক্লায়েন্ট, ধর এটা কোড নাই, শুধুমাত্র এটা একটা সিস্টেম তুই বানাইছিস, ঠিক আছে? তাহলে ক্লায়েন্টের কি করা লাগতো? প্রজেক্টরে বাটন ক্লিক করা লাগতো, প্রজেক্টর উঠানো নামানোর বাটন ক্লিক করা লাগতো, লাইট বন্ধ কমানোর বাটন ক্লিক করা লাগতো, মিউজিক বা অডিও সিস্টেমের বাটন ক্লিক করা লাগতো। তো তোর কি মনে হয় এজ এ ইউজার তুই কি এই প্যারাটা নিবি পরীক্ষার পরে মুভি দেখার জন্য, নাকি তুই চাইতেছিস জাস্ট আমি একটা বাটন ক্লিক করব, এভরি সিস্টেম নিজে থেকে কমিউনিকেট করে সবকিছু অন হয়ে যাবে, তোর সামনে প্রজেক্টর নেমে যাবে, তোর সাউন্ড সিস্টেম অন হয়ে যাবে, তোর লাইট ডিম হয়ে যাবে? কোনটা চাইতেছিস? জি স্যার, সেকেন্ডটা। সেকেন্ডটা। সো আমাদের মেইন পারপাস এটাই যে আমরা ইউজারের বা ক্লায়েন্টের কাজগুলোকে কমপ্লেক্স রাখবো না, আমরা এটাকে যত বেশি কমানো যায়। দ্যাট মিনস ক্লায়েন্ট কখনোই কমপ্লেক্সিটির বা কমপ্লেক্স সিস্টেমের সাথে কমিউনিকেট করবে না, করব আমরা। এবং ক্লায়েন্ট কি করবে, আমি ক্লায়েন্টের সামনে একটা ফেসাদ দিয়ে রাখবো, ওই ফেসাদের সাথে ক্লায়েন্ট কমিউনিকেট করবে। দেন এই ফেসাদটা কিভাবে কমপ্লেক্স সাবসিস্টেমের সাথে কমিউনিকেট করবে, ইটস আপ টু আস ডেভেলপার হিসেবে। বোঝা গেছে? জি স্যার। ওকে, সো সো এখন নাই, হোয়াট ইজ এসডিএলসি? এসডিএলসি এর ফুল মিনিং হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। মানে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে আমাকে স্টেপ বাই স্টেপ কি কি প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগবে। সো ডেফিনেশনটাতে কি লেখা আছে, এসডিএলসি ইজ এ স্টেপ বাই স্টেপ ফ্রেমওয়ার্ক দ্যাট ডিফাইন্স দ্য প্রসেস অফ প্ল্যানিং, ডিজাইনিং, ডেভেলপিং, টেস্টিং, ডিপ্লয়িং এন্ড মেইনটেনিং সফটওয়্যার। মানে তুই একটা সফটওয়্যার ডেভেলপ করার ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য ভেরি এন্ড তোর কি কি কাজ করা লাগবে ওইগুলার একটা প্রসেসের স্ট্রাকচার। সো আমার ফেসেস অফ এসডিএলসি, এটার মাঝখানে প্রথম স্টেপটা কি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো হোয়াট ইজ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস মানে হচ্ছে আমি কোন প্রবলেমটাকে সলভ করতে চাচ্ছি, হোয়াট ইজ দ্য প্রবলেম, এটাকে ফাইন্ড আউট করা। যে আমার সফটওয়্যারটার উদ্দেশ্য কি কি, এর জন্য আমি কি করব, স্টেক হোল্ডার কে কে, ক্লায়েন্ট, ইউজার, বিজনেস অ্যানালিস্ট থেকে বাকি যারা আছে তাদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে আমি রিকোয়ারমেন্ট নিব এবং আমার প্রজেক্টের স্কোপ অ্যানালাইসিস করব। সো এই স্টেপের আমাদের গোল কি, আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য সফটওয়্যার শুড ডু। দ্যাট মিনস এই জিনিসটাই যে আমরা কোন প্রবলেমটাকে সলভ করতে চাচ্ছি। যেমন আমি যদি একটা অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ বানাইতে চাই, ইউজারদেরকে এখানে রেজিস্টার করাইতে হবে বা লগ ইন করাইতে হবে, মেনু দেখাইতে হবে, ট্র্যাক করতে হবে অর্ডার গুলো, এবং অনলাইন পেমেন্ট ইন্টিগ্রেশন করা লাগবে। দ্যাট মিনস এই জিনিসগুলো হচ্ছে আমার এই অ্যাপটার কোন কোন প্রবলেমকে সলভ করতে চাচ্ছে সেটা।
নেক্সট বা সেকেন্ড স্টেপ হচ্ছে সিস্টেম ডিজাইন। কি লেখা আছে? দ্য আর্কিটেকচার অফ দ্য সফটওয়্যার ইজ ডিজাইনড ইনক্লুড ইউআই ইউএক্স, ডেটাবেস স্কিমা, টেকনোলজি স্ট্যাক, সিস্টেম ডায়াগ্রাম। মানে তুই তোর সফটওয়্যারটাকে ডিজাইন করার জন্য যেসব রিকোয়ারমেন্ট কে গ্যাদার করছস, ওই সব রিকোয়ারমেন্ট কে ফুলফিল করার জন্য তোর কোন কোন ফ্রেমওয়ার্ক লাগবে, অথবা তার ফ্রন্ট এন্ড কেমন হবে, তোর ডাটাবেস কেমন হবে, এই জিনিসগুলোকে ডিজাইন করা। দ্যাট মিনস ডিজাইন মানে হচ্ছে তোর অ্যাকচুয়াল কোডের ঠিক আগের স্টেপ। সো কি লেখা? কনভার্ট রিকোয়ারমেন্টস ইনটু এ টেকনিক্যাল ব্লুপ্রিন্ট। টেকনিক্যাল ব্লুপ্রিন্টের মধ্যে কি কি থাকতে পারে? ডাটাবেস ইউজার্স বা ডাটাবেস টেবিল। এই টেবিলের মধ্যে কে কে বা তোর টেবিল গুলা কয়টা ভাগে ভাগ হইতে পারে এগুলো থাকবে, যেমন ইউজার, অর্ডার, রেস্টুরেন্ট, পেমেন্ট। ফ্রন্ট এন্ডে তুই কোন ফ্রেমওয়ার্ক ইউজ করবি, রিঅ্যাক্ট নেটিভ। ব্যাক এন্ডে তুই কি ইউজ করবি, পেমেন্ট গেটওয়ের জন্য কি ইউজ করবি, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা। ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশনের মানে হচ্ছে তুই এই সিস্টেম ডিজাইনে যেসব ডিজাইন করছস, এবং এই সিস্টেম ডিজাইনটা করছস কার উপর বেসিস করে? তোর এই রিকোয়ারমেন্ট গুলোর উপর বেসিস করে। অর পার্সপেক্টিভ, এখন তুই অ্যাকচুয়াল কোডে হাত দিবি। সো গোল কি? ট্রান্সফর্ম ডিজাইন ইনটু এ ওয়ার্কিং সফটওয়্যার। সো যেমন এখানে একটা কোডের এক্সাম্পল দেওয়া আছে, যে আমি প্রিভিয়াসলি কি করছি, লগ এর কথা বলছি। যেমন আমার এখানে আছে, দেখ, লগ ইন। লগ এর জন্য আমার ডাটাবেস কি লাগবে? অবভিয়াসলি ইউজারের একটা ডাটাবেস লাগবে, এবং আমার এরপরে কি করলাম, লগ এর অ্যাকচুয়াল কোডটা দিলাম। টেস্টিং। টেস্টিং ফেজে কি করলাম? আমাদের টেস্টিং ফেজের আগে মানে হচ্ছে আমার সফটওয়্যার পুরোটাই অথবা সফটওয়্যারের কোন একটা সার্টেন মডিউল ডিজাইন করা ডান। সো আমি কি করব? কিউ ইঞ্জিনিয়ার্স টেস্ট দ্য সফটওয়্যার ফর বাগস, পারফরম্যান্স ইস্যুস এন্ড সিকিউরিটি রিস্ক। গোল কি? এনশিওর দ্য প্রোডাক্ট ওয়ার্ক অ্যাজ এক্সপেক্টেড এন্ড মিটস রিকোয়ারমেন্ট। মানে তুই ইউজার রিকোয়ারমেন্ট ফেজে যেসব রিকোয়ারমেন্ট ডিজাইন করছস, এবং ডিজাইন ফেজে ওই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য যেসব ফ্রেমওয়ার্ক সিলেক্ট করছস, এবং ইমপ্লিমেন্টেশন ফেজে যে অ্যাকচুয়াল কোড করছস, এখন তোর ইমপ্লিমেন্টেশন ফেজের অ্যাকচুয়াল কোডটা তোর প্রিভিয়াস যে দুই স্টেপ, ওই দুই স্টেপকে জাস্টিফাই করতেছে কিনা বা স্যাটিসফাই করতেছে কিনা, ওইটা আমরা এনশিওর করবো আমাদের টেস্টিং ফেজে। ইউনিট টেস্ট। ডাজ দ্য লগ ইন অ্যাকসেপ্ট ভ্যালিড ক্রেডেনশিয়াল? মানে তুই ক্রেডেনশিয়াল ঠিকঠাক মতো দিলে এ কাজ করতেছে কি করতেছে না এটা। ইন্টিগ্রেশন টেস্টিং কি? ক্যান এ ইউজার প্লেস এন অর্ডার এন্ড পে সাকসেসফুলি? মানে কোনো একটা ইউজার পেমেন্ট কমপ্লিট করতে পারতেছে কিনা, এবং সে রেস্টুরেন্টে ঠিকঠাক মতো অর্ডার মেক করতে পারতেছে কিনা, ওইটা। পারফরমেন্স টেস্ট মানে হচ্ছে, ফর এক্সাম্পল তুই বানাইছোস 10,000 কাস্টমারের জন্য। সো তুই এই জায়গাতে টেস্ট করবি যে তোর সফটওয়্যারটা 10,000 কাস্টমার যদি কাইন্ড অফ সেম টাইমে অ্যাক্সেস করতে চায়, তাহলে এটা ফেল করে কি ফেল করে না। এরপর হচ্ছে ডিপ্লয়মেন্ট। ডিপ্লয়মেন্ট কি? দ্য ফিনিশ প্রোডাক্ট ইজ ডেলিভার্ড টু দ্য কাস্টমার অর রিলিজ টু দ্য মার্কেট। গোল, মেক দ্য সফটওয়্যার অ্যাভেলেবল। সো এর আগ পর্যন্ত ডেভেলপমেন্ট ফেজের আগে আমি এনশিওর করবো আমার সফটওয়্যার যা যা রিকোয়ারমেন্ট আমি অ্যানালাইসিস করছি, ওই রিকোয়ারমেন্ট গুলা আমার ডিজাইন ফেজে কমপ্লিটলি আমি ডিজাইন করতে পারছি, এবং ওই রিকোয়ারমেন্ট গুলা আমার ইমপ্লিমেন্টেশন ফেজে ঠিকঠাক মতো আমি কোড করতে পারছি। এবং আমি যে বললাম ঠিকঠাক মতো কোড করা, এই জিনিসগুলো আমি কই চেক করবো? আমার টেস্টিং ফেজে। এইগুলা শেষ করার পর আমি কি করবো? আমার অ্যাপটাকে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর অথবা ইন্টারনেটে ছেড়ে দিব ফর দ্য কাস্টমার মেইনটেনেন্স। এখন একটা সফটওয়্যার আমি ফাইনালি ডান করে ফেললাম, তার মানে এই না যে সফটওয়্যারটার খোঁজ খবর আমি রাখবো না। মেইনটেনেন্স ফেজ আমি কি করব? আমি কন্টিনিউয়াস আপডেশন করব। মেইনটেন ফেজের কাজ হচ্ছে কন্টিনিউয়াস চেক এন্ড আপডেট। ধর ফর এক্সাম্পল তুই বিকাশ অ্যাড করস নাই, বাট তোর কাস্টমাররা চাইতেছে বিকাশও পে করতে, সো এই জিনিসটা তোর করতে হবে মেইনটেনেন্স ফেজে আইসা। The software is monitored and updated after release. Bugs are fixed, features are improved, and security patches are applied. So, বুঝতেছো জিনিসটা কি? So, adding new feature হইতে পারে, fixing bug হইতে পারে, updating to support new iOS অথবা Android version। এই তিনটার যে কোনো একটা মেইনটেনেন্স ফেজ হইতে পারে। সো এই জায়গাতে কি দেওয়া? এই জায়গাতে ওই সেম জিনিসগুলোর একটা সামারি দেওয়া। সো আমি যদি এসডিএলসি ফেজটাকে একদম শর্ট এক্সপ্লেন করি, আমার প্রথমে থাকবে প্ল্যান, এরপর ডিজাইন, এরপর অ্যাকচুয়াল বিল্ডিং, এরপর ইন্সপেক্ট মানে টেস্টিং করা, এরপরে হ্যান্ড ওভার করে দেওয়া, এবং এরপরে ফাইনালি মেইনটেইন করা এটাকে, অথবা মেইনটেনেন্স ফেজের মধ্যে দিয়ে যাওয়া। সো এই 6টা যে স্টেপ পড়লাম, এই 6টা স্টেপ কি বুঝতে পারছি? জি স্যার। ওকে। ঝামেলা হচ্ছে এই জিনিসগুলো শুধুমাত্র বুঝলে হবে না, এটাকে কাইন্ড অফ মুখস্থ করা লাগবে। সো মুখস্থ আমরা কিভাবে করব? আমাদের প্রথমে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা লাগবে। কেন? ফর আন্ডারস্ট্যান্ডিং
কাস্টমারের রিকোয়ারমেন্ট কি কি, এরপর আমার ডিজাইন ফেজ, এরপর আমার ইমপ্লিমেন্ট করা লাগবে, এরপর আমার টেস্ট করা লাগবে, এরপর আমার ডিপ্লয় করে দেওয়া লাগবে ফর দ্য কাস্টমার। ডিপ্লয় করার পর আমার কন্টিনিউয়াস মেইনটেনেন্স এর জন্য আমার কোন ফেজ চালানো লাগবে, মেইনটেনেন্স ফেজ। সো আশা করি বোঝা গেছে। এখন আমরা দেখবো আমাদের যে এইচডিএলসি মডেল আছে ওই মডেলগুলো কি কি। এখন এইচডিএলসি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ফ্রেমওয়ার্ক। এই এইচডিএলসি আমাদেরকে অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট কমন মডেল প্রোভাইড করে। এর মধ্যে আমরা পড়বো ওয়াটারফল, স্পাইরাল, ইটারেটিভ এবং অ্যাজাইল। এবং আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ফোকাস রাখতে হবে ওয়াটারফল এবং অ্যাজাইল। সো হোয়াট ইজ ওয়াটারফল? দেখ ছবিতে দেওয়া আছে হোয়াট, এই ওয়াটারফল মডেলটার নাম ওয়াটারফল কেন হয়েছে এবং আমি ছবিতে একটা ঝর্ণা কেন ইউজ করছি বলতো? কার কি মনে হইতে পারে? জনের মতো স্টেপ উপ- হবে না। উপর থেকে নিচে ধাপে ধাপে পড়তেছে আর কি। মানে স্যার লেয়ারে ভাগ করা এই জন্য কি? হ্যাঁ, প্রত্যেক অ্যান্সার কাছাকাছি গেছে, বাট আরেকটু ডিপ চিন্তা কর যে আমি ঝর্ণা কেন ইউজ করছি। আমি তো অন্য কোনো জাস্ট এরকম লেয়ারও ইউজ এখানে করতে পারতাম। হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে যাচ্ছে আর কি। মেবি স্যার লেয়ার্ড অ্যাপ্রোচ, বাট উপরের লেয়ার থেকে মানে ডিপেন্ড করে, নিচের লেয়ার গুলো উপরের লেয়ারে উপর ডিপেন্ড করে এরকম কিছু। ওকে, ওয়াটারফলে হ্যাঁ, কখনো নিচ থেকে উপরে যেতে পারে না, এই জন্য। এক্স্যাক্টলি। সো লাস্টে যেটা বলছে, সবাই যা যা বলছে সবগুলাই কারেক্ট, বাট লাস্টে যেটা বলছে এটা আহ এই ওয়াটারফল নামটা দেওয়ার অ্যাকচুয়াল রিজন যে আমার ঝর্ণার পানি যখন এই জায়গা থেকে এই জায়গাতে চলে আসছে, আমি এইটাকে আর কখনো উপরে তুলতে পারবো না। দ্যাট মিনস ওয়াটারফল অ্যাপ্রোচে তুই যখন মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে সিস্টেম ডিজাইনে চলে আসছোস, তারপর তোর মনে হয়েছে আমার রিকোয়ারমেন্ট গুলোকে তো চেঞ্জ করা দরকার, তুই কখনোই ব্যাক করতে পারবি না। তুই সিস্টেম ডিজাইন ফেজ থেকে ইমপ্লিমেন্টেশনে কোড করা শুরু করে দিছোস, কোড করা শুরু করে তোর মনে হয়েছে যে ওকে, আমার তো ফ্রেমওয়ার্ক হিসেবে মাইস্কুয়েল কাজ করতেছে না, আমার তো অন্যটা ইউজ করা দরকার, সো আমি সিস্টেম ডিজাইনে এটাকে চেঞ্জ করবো। নো, এটা তুই পারবি না। ইমপ্লিমেন্টেশন শেষ, দেন ভেরিফিকেশন অথবা টেস্টিং ফেজে চলে আসছোস, তারপরে তোর মনে হয়েছে ওকে আমার কোডে তো একটু ঝামেলা হয়ে গেছে, তুই পারবি না। ভেরিফিকেশন থেকে ডিপ্লয় করে মেইনটেনেন্সে চলে আসছোস, এরপরে তোর মনে হয়েছে ওকে আমার তো সিস্টেম ডিজাইন অথবা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অথবা ইমপ্লিমেন্টেশন এই ফেজ গুলাতে একটু ব্যাক করা দরকার, তুই পারবি না। দ্যাট মিনস ওয়াটারফল মডেলে যখনই আমরা আপার স্টেপ থেকে লোয়ার স্টেপে চলে যাব, তখনই আমি আর আপার স্টেপে ব্যাক করতে পারবো না, ইটস ডান। সো কনসেপ্ট কি? The oldest and most traditional SDLC model follows a linear sequential approach where each phase must be completed before the next begins. মানে পরেরটা শুরু হওয়ার আগেই তোর আগের ফেজটাকে কমপ্লিটলি ফাইনালাইজ করে ফেলতে হবে। সো এইখানে প্রসেস স্টেপ কি, আমার ওই 6টা প্রসেসই দেওয়া আছে এবং জিনিসপত্র ওইগুলাই লেখা আছে। এক্সাম্পল হিসেবে দেওয়া আছে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। কেন দেওয়া আছে? কারণ এটার ভিতরে সিকিউরিটি জিনিসটা ইন্টিগ্রেটেড, দ্যাটস ওয়াই এটাকে ওয়াটারফল হিসেবে কাজ করলে বেটার হয়। কারণ কি? কারণ তুই প্রথমে চিন্তা করছো যে তুই হসপিটাল ম্যানেজমেন্ট করার জন্য এইভাবে সফটওয়্যার বানাবি। তুই যদি এরপরে ভাবস যে ওকে আমি আরেকবার একটু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস স্পেসে চলে যাই, তোর হসপিটাল ম্যানেজমেন্টের জন্য এটা সুইটেবল না। কারণ হসপিটাল ম্যানেজমেন্টের জন্য তোর ক্লায়েন্ট অনেক এবং তোর এই প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা খুবই টাফ। সো অ্যাডভান্টেজ কি কি? সিম্পল, স্ট্রাকচার্ড, ইজি টু ম্যানেজ। এটা অবভিয়াসলি ইজি টু ম্যানেজ। তোর যদি একটা ফেস এরকম ফেস আছে, তোর যদি ফেস গুলোর মধ্যে কমিউনিকেশন হয় এরকম, তাহলে তুই বুঝতেছস যে এটা খুবই কমপ্লেক্স। বাট আমার ওয়াটারফলে রিভার্স কোনো কমিউনিকেশন নাই, আমি এক স্টেপ শেষ করে আরেক স্টেপে চলে গেছি, মানে আগের স্টেপ পুরোপুরি ডান, এটাতে আমি আর হাত দিতে পারবোই না। স্মল প্রজেক্টের জন্য বেস্ট উইথ স্টেবল রিকোয়ারমেন্ট। এটা শুধুমাত্র স্মল প্রজেক্টের জন্য বেস্ট এরকম না, এই জিনিসটা বাদ দিবি পড়া থেকে। এটা বেস্ট ফর স্টেবল রিকোয়ারমেন্ট, যে আমার রিকোয়ারমেন্ট গুলা যদি কখনো আমি চেঞ্জ না করি অথবা আমি এমন সফটওয়্যার বানাইতেছি যে জায়গাতে রিকোয়ারমেন্ট কখনো চেঞ্জ করা যাবেই না, ওই পার্সপেক্টিভে আমার ওয়াটারফল বেস্ট। এরপরে কি? ক্লিয়ার ডকুমেন্টেশন এট এভরি স্টেজ। যেহেতু আমি একটা স্টেজ শেষ করে পরবর্তীতে ব্যাক করতে পারবো না, সো আমি আগের স্টেজে কি কি করছি এটাকে ডেফিনেটলি আমার ডকুমেন্টেশন করে রাখা লাগবে। ডিসঅ্যাডভান্টেজ কি কি? ইনফ্লেক্সিবল, বুঝতেছস, ক্যান নট ইজিলি হ্যান্ডেল টু চেঞ্জ, তো এটাতে চেঞ্জ আনতেই পারবি না। লেট ডিসকভারি অফ ইস্যুস, টেস্টিং এট দ্য এন্ড। টেস্টিং আমি কি করি? একদম লাস্টে, একদম লাস্টে আমি টেস্ট করি সবগুলা শেষ করার পরে। এমন না যে আমি একটা সিস্টেম ডিজাইন করে ইমপ্লিমেন্টেশন একটা সিঙ্গেল মডিউল বানাইলাম, যে লগ ইন মডিউলটা কাজ করতেছে কি করতেছে না ওইটাকে চেক করার জন্য আমি টেস্ট করবো। নো, তোর ফুল সিস্টেম দাঁড়া করাইতে হবে, এরপরে তোর টেস্ট আসতে হবে। তুই লগ ইন মডিউলের টেস্ট করে দেন আবার ইমপ্লিমেন্টেশন ফেসে গিয়ে কোড করবি, দেন আইসা আবার টেস্ট করবি, এইটা ওয়াটারফল অ্যাকসেপ্ট করবে না। সো ওয়াটারফলটা কি বুঝতে পারছি?
জি ভাই, বুঝতে পারছি। ওকে, স্পাইরাল আর ইটারেটিভ পরে আগে আমরা অ্যাজাইলে চলে যাই আপাতত। অ্যাজাইল কি? অ্যাজাইল ম্যানিফেস্টো এগুলা দরকার নাই। ডেভেলপমেন্ট ইজ ডিভাইডেড ইনটু শর্ট সাইকেল কল্ড স্প্রিন্ট। এই এসডিএলসি মডেলটা ফলো করছে হলো এর বই থেকে, নাম কি বলে গেলাম, দাঁড়া নামটা দেখি। বইয়ের নাম বলা দরকার আছে? বই পড়বি কেউ? ভাই না বলেন। ভাই, পড়তাম না। একটা না সেকেন্ড। পড়লে- ওকে, হ্যাঁ, না পড়লেও জিনিসটা জানাই রাখা দরকার। একটা মিনিট। বইয়ের নামটা বলেন ভাই, প্রচুর পড়তে হবে। প্রচুর পড়তে হবে? আচ্ছা দাঁড়া। এইগুলাই ভাই ঠিক করে পড়ি না, আবার বই পড়বো কেমনে? বই পড়া দরকার নাই, বাট আমি আগে বইটা খুঁজে বের করে নামটা বলতেছি। আচ্ছা, আমি এটা শেষ করে যখন তোদের দেখতে দেবো 5 মিনিট, ওই মোমেন্টে বইয়ের নাম বলবো। আগে শেষ করি। এইখানে ডেভেলপমেন্ট গুলা কিভাবে ডিভাইডেড? শর্ট সাইকেলে ডিভাইডেড, যেগুলোকে আমরা স্প্রিন্ট বলতেছি। স্প্রিন্ট মানে কি? স্প্রিন্ট মানে হচ্ছে আমরা যতগুলা কাজ করবো এই কাজগুলোকে মাল্টিপল স্প্রিন্টে ভাগ করব, এবং প্রত্যেকটা স্প্রিন্ট শেষ হওয়া মানে আমার ওই মডিউলের কাজ শেষ। স্প্রিন্টকে একটু পরে আবার দেখবো। এটার আরেকটা বেনিফিট হচ্ছে হাইলি ইটারেটিভ এন্ড ইনক্রিমেন্টাল। সো হোয়াট ইজ ইটারেটিভ এন্ড হোয়াট ইজ ইনক্রিমেন্টাল? মানে তোর যতগুলা ফেস আছে, তুই এই ফেস থেকে এখানে চলে গেছস, এইখান থেকে এখানে চলে গেছস, দেন তোর মনে হলো আমি আগের স্টেপে ফেরত যাবো, ইয়েস, এজাইল তোকে এই সাপোর্টটা দিবে অথবা এটা অ্যাকসেপ্ট করবে। টিমস ওয়ার্কস ক্রস ফাংশনালি, ডেভেলপার, টেস্টার, বিজনেস অ্যানালিস্ট টুগেদার। মানে আমার এইখানে ডেভেলপার, টেস্টার এবং বিজনেস অ্যানালিস্ট এরা সবাই একই সাথে কানেক্টেড থাকবে। এমন না যে ডেভেলপারের সাথে টেস্টারের কোনো কানেকশন নাই। ইভেন ডেভেলপার ইটসেলফ নিজেও টেস্টার হিসেবে কাজ করতে পারে অ্যাজাইলে। In software, Agile SDLC is called Agile because it allows team to adapt quickly to changing requirement and deliver working software in short, flexible cycles sprint. ওই সেম জিনিসই, তুই এই জায়গা থেকে থার্ড স্টেপে চলে গেছস, তুই ইজিলি চাইলেই প্রিভিয়াস স্টেপ বা তারও আগের স্টেপ এগুলাতে ব্যাক করতে পারবি। দ্যাট মিনস তোর এই মডেলটার অ্যাজিলিটি আছে। অ্যাজিলিটি মানে হচ্ছে ফ্লেক্সিবিলিটি। সো যেহেতু তার ফ্লেক্সিবিলিটি আছে, সো এটাকে এই জন্য ওয়াটারফল বলা হইতেছে, সরি অ্যাজাইল বলা হচ্ছে। এবং ওয়াটারফলের সাথে এটা ডিফারেন্সটা কই? Agile can respond to customer feedback, market changes or new ideas at any stage. তো ডিজাইন ফেসে গিয়ে তোর মনে পড়ছে, ওকে আমার তো রিকোয়ারমেন্টে অন্য একটা জিনিস চেঞ্জ হয়েছে, সো তুই সুন্দর মতো ডিজাইন ফেস থেকে তার আগের স্টেপ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে চলে যেতে পারবি, নিউ রিকোয়ারমেন্ট অ্যাড করতে পারবি, এবং পরবর্তীতে ডিজাইন ফেসে ব্যাক করে ওই ডিজাইন গুলাকে আবার ইন্টিগ্রেট করতে পারবি। বুঝা গেছে? জি ভাই, ক্লিয়ার। ওকে, সো স্টেপ গুলা কি কি? স্টেপ গুলো আমার ওই সেম, জাস্ট এখানে একটু নিউ নামে চেক করা হয়েছে। সো ব্যাকলগ ক্রিয়েশন। ব্যাকলগ ক্রিয়েশন মানে হচ্ছে আমি ফিচার অথবা ইউজার স্টোরি গুলাকে ক্রিয়েট করব। এরপরে স্প্রিন্ট আর প্ল্যানিং, এর মানে কি? সিলেক্ট ফিচার টু ইমপ্লিমেন্ট ইন স্প্রিন্ট। সো স্প্রিন্টের কথা যে বললাম, দেখ এখানে কি লেখা আছে, আগে এক্সাম্পলটা দেখি। রাইড শেয়ারিং অ্যাপ লাইক উবার, স্প্রিন্ট ওয়ান, আমি স্প্রিন্ট ওয়ানে কি করব? প্যাসেঞ্জার রেজিস্ট্রেশন লগ ইন। মানে আমার টোটাল টাইম ফ্রেম ধর দিয়ে দেওয়া হয়েছে 16 উইক। 16 সপ্তাহের মধ্যে আমার একটা কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করা লাগবে, এটা আমার সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে আমাকে বলা হয়েছে। এবং ধর আমি অথবা তুই হচ্ছে একজন প্রজেক্ট ম্যানেজার, সো তুই কি করছস? 16 উইকের মধ্যে তুই 4 উইক করে ডিভাইড করছস। সো এটাকে আমরা বলতেছি স্প্রিন্ট ওয়ান, এটাকে বলতেছি স্প্রিন্ট টু, এটাকে স্প্রিন্ট থ্রি, এটাকে আমি স্প্রিন্ট ফোর বলতেছি। স্প্রিন্ট ওয়ানে কি করতেছি? রেজিস্ট্রেশন লগ ইন। স্প্রিন্ট টু তে রাইড বুকিং এন্ড জিপিএস ট্র্যাকিং। স্প্রিন্ট থ্রি তে ড্রাইভার ইন্টারফেস, ফেয়ার ক্যালকুলেশন। ফোরে পেমেন্ট ইন্ডিকেশন রেটিং। মানে দেখ, আমার একটা ওয়েবসাইটের যতগুলা মডিউল, সিস্টেম অথবা ফিচার থাকা দরকার, আমি সবগুলাকে আলাদা আলাদা স্প্রিন্টে ভাগ করে নিচ্ছি। যে আমি স্প্রিন্ট ওয়ানে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং লগ ইন নিয়ে কাজ করবো, আমি এই স্প্রিন্টের মধ্যে রেজিস্ট্রেশন এবং লগ ইনের ডিজাইন করব, আমি ডিজাইন করব, আমি কোড করব, এবং আমি টেস্ট করব। দেন আমার এটা ডান। স্প্রিন্ট টু তে গিয়ে আমি এটাতে হাত দিব। বোঝা গেছে স্প্রিন্ট গুলা কেমনে কাজ করতেছে? জি ভাই। ওকে, এখন তোর মনে হয়েছে স্প্রিন্ট থ্রি তে গিয়ে ওকে আমার তো লগ ইনের মধ্যে আরেকটা জিনিস চেঞ্জ করা দরকার, সো তুই তখন ওটাকে চেঞ্জ করতে পারবি। আসলে অ্যাজাইল এই ফ্লেক্সিবিলিটিটা আমাদেরকে প্রোভাইড করতেছে। সো স্প্রিন্ট এক্সিকিউশন, এই স্প্রিন্ট প্ল্যানিং মানে হচ্ছে এই যে আমি বললাম যে আমি প্রত্যেকটা স্প্রিন্টের মধ্যে 4 সপ্তাহ করে নিচ্ছি, বাট এটা মানে তোর ভেরিয়েবল কাইন্ড অফ। তোর স্প্রিন্টের নর্মাল উইক হয় 1 থেকে 4 সপ্তাহ। তোর মনে হয়েছে লগ ইন রেজিস্ট্রেশন করার জন্য আমার 2 সপ্তাহ দরকার, বাট পেমেন্ট ইন্টিগ্রেশন করার জন্য আমার 4 এর জায়গায় 6 সপ্তাহ দরকার। তো এটা করতে হবে, সমস্যা নেই। এখন ডেইলি স্ক্রাম।
স্ক্রামটা দুইটা ওয়ার্ড আমরা দেখবো আজকে। প্রথম, এই ডেইলি স্ক্রামের মানে হচ্ছে শর্ট মিটিং। মানে ধর প্রত্যেকটা স্প্রিন্টের মধ্যে 3 দিন বা 4 দিন পর পর সব ডেভেলপার টেস্টাররা মিলে বসে টিম লিডারের সাথে, দেন বসে তারা তাদের আইডিয়া গুলা শেয়ার করে, কে কাজ কত দূর করছে, কি কি চেঞ্জ আনা দরকার। এই যে আনঅফিসিয়াল আর ক্যাজুয়াল যে মিটিংটা হয়, এই ক্যাজুয়াল মিটিংটাকে আমরা বলতেছি স্ক্রাম। স্প্রিন্ট রিভিউ, ডেমনস্ট্রেট ওয়ার্কিং প্রোডাক্ট টু কাস্টমার। এই প্রত্যেকটা স্প্রিন্ট শেষে আমরা কাস্টমার সাথে কমিউনিকেট করব, তাকে দেখাবো ওকে আমি রেজিস্ট্রেশন অথবা লগ ইনের এই কোডটা করছি, আমার ফ্রন্ট এন্ড এরকম, তোমার পছন্দ হয়েছে কিনা। ও যদি পছন্দ করে ওকে, না হইলে আমি আবার এটাকে চেঞ্জ করব। স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ এর মানে কি, ইমপ্রুভ প্রসেস ফর নেক্সট স্প্রিন্ট। স্প্রিন্ট ওয়ানে গিয়ে আমি যদি রেজিস্ট্রেশন এবং লগ ইনের মধ্যে দেখতে পারি যে আমার রেজিস্ট্রেশন এবং লগ ইনে ইমেইলটা সার্টেন একটা প্যাটার্নের হয়ে যাইতেছে, তাহলে আমি এটা পরবর্তী প্রত্যেকটা স্প্রিন্টে ইউজ করতে থাকবো। যেমন আমি যদি তোদের জন্য অ্যাটেন্ডেন্স সিস্টেম একটা বানাইতে চাই, তাহলে গুড অ্যাপ্রোচ হচ্ছে তোদের ইউনিভার্সিটি থেকে যে ইমেইলটা দেওয়া হয় ওইটাকে ইউজ করা। এটাকে ইউজ করলে আমার সুবিধা কি হবে, ওই ইমেলটা আমার পরের স্প্রিন্ট গুলোকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে, আমার আর ইমেল ভেরিফিকেশনের দরকারই পড়বে না। আমি জানবো যে এই ইমেলটা তো আমার নিজের ডোমেইন থেকে দেওয়া হয়েছে। সো আমার প্রত্যেকটা স্প্রিন্টকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন এই স্প্রিন্টটা পরের স্প্রিন্ট গুলাতে আমাকে হেল্প করতে পারে। সো অ্যাডভান্টেজ কি, এক্সট্রিমলি ফ্লেক্সিবল। এটা ইনসেন ফ্লেক্সিবল, তুই যে কোনো মোমেন্টে যে কোনো কিছু করতে পারস। খুব ফাস্ট ডেলিভার দেওয়া পসিবল, কাস্টমার স্যাটিসফ্যাকশন এটাতে হাই পাওয়া পসিবল। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, রিকোয়ার এক্সপিরিয়েন্স টিম। সো রিকোয়ার এক্সপিরিয়েন্স টিম মানে কি, দেখ এই জায়গাতে কোনো রকমের আমার অফিসিয়াল ডকুমেন্টেশন নাই, বা অফিসিয়াল জিনিসটা বা অফিসিয়াল ওয়ার্ডটা যে জিনিসগুলোকে মিন করে এই জিনিসটা অ্যাজাইলে নাই। সো আমি যদি ইনএক্সপিরিয়েন্সড হয়ে যাই এবং আমি যদি অফিসিয়াল ডকুমেন্টেশন মেনটেন না করি, তাইলে বিপদ। আমি কি কোড করবো এটা কেউ বুঝবে না। বাট একজন এক্সপিরিয়েন্স ডেভেলপার, তার এক্সপিরিয়েন্স হয়ে গেছে এভরি ডিজাইন প্যাটার্ন বা সবকিছু মেনটেন করে তার কোড করা, দ্যাটস এই জায়গাতে অফিসিয়াল ফর্মালিটি গুলার প্রয়োজনীয়তা কম। কিন্তু এই জিনিসটা একটা ঝামেলা ক্রিয়েট করে, সেটা হচ্ছে আমার যদি টিমটা এক্সপিরিয়েন্স না হয় তাহলে বিপদ। হাউ টু ম্যানেজ ফর ভেরি লার্জ ডিস্ট্রিবিউটেড প্রজেক্ট। তোর প্রজেক্ট যদি অনেক বড় এবং ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, তাহলে তুই চাইলে কখনো কাজ করতে পারবি না। কেন? কারণ তুই কন্টিনিউয়াসলি তুই যদি একটা করে সিস্টেম চেঞ্জ করো, ধর কোন একটা মডিউলের কোন একটা সিস্টেম বা রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়েছে, এখানে আপডেট করছস, এই আপডেটটা পরবর্তী অনেক মডিউলে ইম্প্যাক্ট ফেলতে পারে যদি তোর প্রজেক্ট অনেক লার্জ এবং ডিস্ট্রিবিউটেড হয়। তো ওই জায়গাগুলোতে অ্যাজাইল পারফেক্টলি কাজ করে না। ডকুমেন্টেশন ইজ লাইটার, যা বললাম যে তোর ডকুমেন্টেশন বা কোড কি কি করছস এর কোনো ট্র্যাক ডাউন করে রাখা হয় না, যে কারণে অ্যাজাইলের এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে কাউন্ট করা হয়। এখন আরেকটা স্ক্রাম এবং ক্যানভান, এই দুটো জিনিস আমরা পড়বো। সো স্ক্রাম কি, a structured agile framework that organize work into fixed length cycle called sprint. স্ক্রাম এবং ক্যানভান এই দুইটা হচ্ছে আমার দুইটা ডিফারেন্ট টাইপের অ্যাজাইল অ্যাপ্রোচ। সো স্ক্রামে কি করা হয়, স্ক্রামটা ফোকাস করে স্প্রিন্টের উপর। প্রত্যেক উইক বেসিসে আমরা স্প্রিন্টে ভাগ করি, দেন কাজ করি, যা বললাম এতক্ষণ। টাইম বক্সড ইটারেশন, দ্যাট মিনস আমার টাইম ফ্রেম করে স্প্রিন্ট গুলোকে ভাগ করি। সো আমার টাইম বক্সড ইটারেশন লাগবেই। রোল কি কি, স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, ডেভেলপমেন্ট টিম। সো এই জায়গাতে দেখ আমার স্ক্রাম মাস্টার থাকে যে আমার স্ক্রাম মিটিং থাকে হ্যান্ডেল করে, প্রোডাক্ট ওনার দেখে আমার ডেভেলপার টিম ঠিকঠাক মতো কাজ করছে কিনা এই জিনিসগুলো। এইখানে ওই প্রিভিয়াস যে এক্সাম্পলটা ওইটার একটা অ্যানালাইসিস আবার দেওয়া আছে। এখন এই ক্যানভান কি জিনিস, ক্যানভান ইজ মোর লাইক ভিজুয়াল অ্যাজাইল মেথড। সো হোয়াট ইজ ভিজুয়াল অ্যাজাইল মেথড, এই জায়গাতে আমরা একটা পুরা ধর তোরা একটা সফটওয়্যার ফার্মে আসোস, এরকম একটা বোর্ড ক্রিয়েট করা হয়। বোর্ডের দুইটা মানে তিনটা মেইনলি পোর্শন থাকে, একটা হচ্ছে কি করা লাগবে, কি অলরেডি প্রোগ্রেস আছে, আর কি কি করা শেষ। এগুলাকে এরকম শর্ট নোট আকারে লেখা হয়, সবগুলা থাকে এই জায়গাতে। মিটিং এর মানুষজন এসে দেখতে থাকে এবং তারা জিনিসগুলোকে আপডেট বা মডিফাই করতে পারে। এটার একটা জিনিস হচ্ছে কন্টিনিউয়াস ডেলিভারি এবং নো ফিক্সড স্প্রিন্ট। এই জায়গাতে তুই বলতে পারবি না যে আমার স্প্রিন্ট প্রথমটা 2 সপ্তাহ, পরেরটা 4 সপ্তাহ, পরেরটা 4 সপ্তাহ। এই জায়গাতে কোনো স্প্রিন্ট নাই, আমি জাস্ট টাস্ক গুলোর বেসিসে কাজ করতেছি। যেমন ওই রাইড শেয়ারিং অ্যাপ প্রিভিয়াসলি যেটা দেখলাম, ওইটা যদি আমরা স্ক্রাম না করে ক্যানভান অ্যাপ্রোচ আগাই, তাহলে কি টাস্ক লাইক ডিজাইন, লগ ইন ইউআই, ডেভেলপার পেমেন্ট এপিআই, টেস্ট ম্যাপ ইন্টিগ্রেশন আর প্লেসড অন এ ক্যানভান বোর্ড। এই জায়গাতে আমরা প্রথমে টু ডু লিস্টের মধ্যে এই জিনিসগুলোকে বসাবো। দেন ডেভেলপার হিসেবে আমরা দেখবো আমার টু ডু লিস্টে কি কি আছে। দেন আমরা এই টু ডু লিস্ট গুলাকে এই ফেসে নিয়ে আসবো, যে আমার ধর ডিজাইন লগ ইন ইউআই এটাকে আমি এখন করা শুরু করছি, আমি ডুইং এ নিয়ে আসবো। এবং যখন আমরা এটা শেষ হয়ে যাবে আমি এটাকে ডানে পাঠাবো, পাঠানোর পর টুডো থেকে আরেকটাকে ধরে এখানে নিয়ে আসবো, এটা শেষ হবে, দেন আমি এখানে পাঠাই দিব।
সো ক্যানভান এবং স্ক্রামের ডিফারেন্স বোঝা গেছে? জি ভাই। ওকে, সো এখন একটা কোশ্চেন করি। এই কোশ্চেনটা হচ্ছে ধর ফর এক্সাম্পল তোকে আমি বললাম যে SAO57 এর নাম শুনছি, সুখয়ের নাম শুনছি। জি ভাই। রাশিয়ার যে ফিউচার। হ্যাঁ, সুখয় হচ্ছে একটা এয়ারফাইটার প্লেন। এখন সুখয় কি করে? সুখয়ের অনেকগুলা কম্প্যাক্ট সিস্টেম কাজ করে, যেমন অটো পাইলট সিস্টেম হইতে পারে, মিসাইল লঞ্চিং সিস্টেম হইতে পারে। এই জিনিসগুলোকে আমি যদি তোরে বলি যে তুই একটা সফটওয়্যার ডেভেলপার, তোকে আমি এই জিনিসগুলোকে ডিজাইন করতে দিছি, সো তুই কি ওয়াটারফল অ্যাপ্রোচে আগাবি নাকি অ্যাজাইলে আগাবি? কি মনে হয় কোনটাতে আগাবি? এজাই লাগাবো। কোনটা? ওয়াটারফলে আগাবো। ওকে, একজন বলছে ওয়াটারফল ভাই। ওয়াটারফল। ওকে, একটু চিন্তা করতে থাক, তার আগে আমি নামটা বলে দেই। বই যেটা বললাম, বইয়ের নাম হচ্ছে সামারভিল। সামারভিলের বইটা মোটামুটি শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য বেস্ট বই, বাট নট ডিজাইন প্যাটার্ন। ডিজাইন প্যাটার্নের জন্য হেড ফার্স্ট, আর সামারভিলের জন্য, সামারভিল হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য। বাট আগে ওই বারবার যে কথাটা বলছি, আমার মেটেরিয়াল গুলো কভার করবি, কারণ এগুলো হচ্ছে বইগুলোর এই কাইন্ড অফ সামারি ফর্ম। এরপরে তুই চাইলে বই পড়ো, পর ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট আগে আমার গুলা শেষ করতে হবে, মাস্ট। সো একটা পাইছি ওয়াটারফল, কেউ কি অ্যাজাইলে আগাবি না? এজাই লাগাই যাবে ভাই। ভাই আমার তো অ্যাজাইলে মনে হয় আগাবি। সবসময়, আমি তো যত প্রজেক্ট আছে এজাইলই করতাম। ওকে, সব অ্যাজাইলেই করবি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ধর তুই এখন ডেভেলপার টিম, তোর এই বিমানটার অটো পাইলট সিস্টেম বানানোর জন্য তোর ক্লায়েন্টকে পুতিন, তাই তো? জি ভাই। ওকে, তোর এখন স্প্রিন্ট চলতেছে, রানিং স্প্রিন্টের মধ্যে তুই পুতিনের একটা রিকোয়ারমেন্ট ধর, ফর এক্সাম্পল ও বলছে তোর অটো পাইলট সিস্টেমটা 5 মিনিটের জন্য কাজ করবে, 5 মিনিট পরে অটো পাইলট সিস্টেম আর কাজ করবে না, তোর পাইলটের ইন্টারভেনশন লাগবে, ধর ফর এক্সাম্পল। এখন তোর ডেভেলপার হিসেবে তুই ভাবতেছস যে না, আমার তো 5 মিনিট, এটা যদি করি তাহলে বিভিন্ন ঝামেলা হইতে পারে। ওকে, তাইলে পুতিনের একটা কল দেই, দেখি ও কি বলে। এই জিনিস কি করা পসিবল? কি সিনারিও বলছে, সিনারিওটা কি বুঝতে পারছোস? না ভাই, আরেকবার বলতেন। আরেকবার ওকে, যদি একটু বলতেন ভাই। ওকে, ধর ফর এক্সাম্পল তুই কোড করতেছস, অথবা ধর আমার রেগুলার যে প্রজেক্ট দিছি, তুই প্রজেক্ট করতে করতে তোর মনে হইছে যে আমি তোর প্রজেক্টে যেটা চাইতেছি এটা এজ এ ডেভেলপার তুই ফিল করতেছস যে এটাতে ঝামেলা হইতে পারে, আমি ক্লায়েন্ট, আমি কিছু বুঝতেছি না। সো এজাইল অ্যাপ্রোচ মানে কি, তুই সঙ্গে সঙ্গে ক্লায়েন্টে কল করবি, কল করে আস্ক করবি যে ভাই আপনার তো এই ঝামেলা হইতে পারে, আমি কি এটা আপনার রিকোয়ারমেন্ট থেকে একটু মডিফাই করতে পারি কিনা। ক্লায়েন্ট এরপরে তোর সাথে কমিউনিকেট করবে, এটা এজাইলে পসিবল, এটা আমাদের রেগুলার ডে টু ডে সফটওয়্যারে পসিবল, ঠিক আছে। এখন সেম জিনিসটা আবার আমার ওই জায়গাতে নিয়ে যা, ধর অটো পাইলট সিস্টেমের কোড তুই করতেছস, ইউজার মানে পুতিন তোকে একটা রিকোয়ারমেন্ট দিয়েছে যে 5 মিনিটের মধ্যে অটো পাইলট সিস্টেমটা কাজ করবে, মানে তুই অটো পাইলট সিস্টেমটা অন করবি, সে 5 মিনিট অটো পাইলটে চলবে। 5 মিনিট পরে তোর পাইলটের আরেকবার বাটন প্রেস করা লাগবে পরবর্তী 5 মিনিট অটো পাইলটে চলার জন্য। সে যদি প্রেস না করে তাহলে অটো পাইলট বন্ধ হয়ে যাবে। কি রিকোয়ারমেন্ট কি বোঝা গেছে? জি ভাই। ওকে, এখন তুই কোড করতে গেছস, কোড করতে গিয়ে তুই দেখতেছস যে ওকে 5 মিনিট তো অনেক কম সময় হয়ে যায়, তোর বাটন ক্লিক করতে বা ওই কমপ্লেক্স সিস্টেমের সাথে কমিউনিকেট করতে তোর 1 মিনিট সময় লাগতেছে সিস্টেমের এক্সট্রা, তার মানে 6 মিনিট লাগতেছে। ওকে, তোর মনে হয়েছে যে 5 মিনিটের জায়গায় এটাকে 6 মিনিট করলে বেটার হয়। সো তুই তখন কি করবি, পুতিনরা কল দিবি, কল দিয়ে আস্ক করবি যে ভাই আপনার তো 5 মিনিটের জায়গায় 6 মিনিট, আমি এটা করতে পারি কিনা, তাই তো? রিকোয়ারমেন্টটা কি বুঝতে পারছি বা কোশ্চেনটা বুঝতে পারছি? জি ভাই। সো এখন আমাকে বল, এই কাজ কি তুই করতে পারবি আসলে? এটা তো করা পসিবল হবে না। এখন তুই পুতিনরে কল দিলে পুতিন তোর কল ধরবে? সো পুতিনরা অবশ্যই। পুতিন তো আমাকে বানাইতেও দিবে না ভাই। না না, পুতিন তোকে বানাইতে দিবে না। তুই ধরে নে তুই কাজ করতেছস রাশিয়ার একটা পাইলট সিস্টেম কোম্পানিতে, ঠিক আছে। সো পুতিন আসলে কি করবে, পুতিন তোকে একটা ডকুমেন্টেড রিকোয়ারমেন্ট দিবে, ও যা রিকোয়ারমেন্ট দিছে তোর তাই ফলো করা লাগবে, সোজা হিসাব, তুই এটাকে কোনো চেঞ্জ জি করতে ভাই। পারবি না আসলে, তাই না? জি ভাই। সো এই জায়গাতে কি এজাইল তুই কাজে লাগাতে চাইলে পারবি? তুই কি ক্লায়েন্টের সাথে রেগুলার কমিউনিকেশন মেনটেন করতে পারবি? এই জায়গাতে ক্লায়েন্টরা তো মানে উচ্চ লেভেলের মানুষজন, তুই তো রেগুলার ওর সাথে কমিউনিকেট করতে পারবি না। অথবা জিনিসটাকে আরেকভাবে যদি চিন্তা করো যে তোর মনে হয়েছে ডেভেলপার হিসেবে 5 মিনিটের মধ্যে হয়ে গেলে হয়, বাট
ক্লায়েন্টের পার্সপেক্টিভ তো অন্যরকম হইতে পারে, যে আমি 5 মিনিট পর অটো পাইলটটা রাখবো না এই কারণে যে আমার 5 মিনিট পর যদি পাইলট না থাকে আমার এত দামি বিমান এটা নষ্ট হয়ে যেতে পারে। সো তুই এইখানে ডেভেলপার হিসেবে তোর অপিনিয়ন খুবই কম, তোকে যা দেওয়া হয়েছে তোর তাই করা লাগবে। তুই যদি মনে করো যে একটা ফিচার চেঞ্জ করে ফেলছস, অথবা একটা ফিচার দিছে আমাকে, এটাকে আমি একটু আপডেট করি, অথবা আমার একটা ফিচার করা ডান, 1 সপ্তাহ পরে মনে হয়েছে আমি ফিচারটাকে একটু চেঞ্জ করি, তাহলে কি হইতে পারে? তাহলে ওই বোয়িং এর মতো অ্যাক্সিডেন্ট হইতে পারে। বোয়িং অ্যাক্সিডেন্টের স্টোরি জানি, সফটওয়্যার ফেলিওরের কারণে অটো পাইলট সিস্টেমের। জি ভাই বুঝতে এগুলা পারছি। তো নাকি অ্যাজাম্পশন আর কি। বোয়িং এর অটো পাইলট সিস্টেমে ফেলিওরের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা দেখছি না সবাই, বা এই স্টোরিটা কি জানি? জি ভাই। জি ভাই। সো ওই জায়গাতে এই টাইপের সফটওয়্যার গুলা যেগুলো আসলে অনেক বড় এবং সিকিউরিটি সেন্সিটিভ, এইগুলাতে তুই যদি অ্যাজাইল ফলো করিস তাহলে কি হবে, তুই কন্টিনিউয়াসলি চেঞ্জের মধ্যে দিয়ে যাবি। এখন একটা চেঞ্জ যদি ইনকম্প্যাটেবল হয়ে যায়, ধর তুই সফটওয়্যার বানাইতেছস, তো লগ ইন টেস্টিং ফেসে কোনো একটা ঝামেলা হয়ে গেছে, তো এটাকে 2 মিনিটের মধ্যে আপডেট করতে পারবি বা 2 দিনের মধ্যে আপডেট করতে পারবি। বাট বোয়িং এর মতো অটো পাইলট সিস্টেমে যদি ঝামেলা হয় তোর কয়টা মানুষ মরে যাবে? সো পয়েন্টটা কি মেক সেন্স করতেছে যে আমার যদি প্রজেক্ট অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় অথবা বড় হয়ে যায়, যে জায়গাগুলোতে চেঞ্জ করলে আমার এটা টাকা পয়সা বা মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলতে পারে, ওই জায়গাগুলোতে আমার মিনিমাল সফটওয়্যার এনাফ। আমি কমপ্লেক্স বানাইতে গিয়া ইনকম্প্যাটেবল বানাই ফেলতেছি, যে জিনিসটা আমাকে একটা হাই রিস্কের মধ্যে ফেলে দিতেছে, ওই জায়গাগুলোতে এজাইল আসলে ওয়ার্ক করতে পারে না। বোঝা গেছে? জি ভাই। ওকে, সো দেখ, ওয়াটারফল ভার্সেস এজাইল ইন এয়ার ফাইটার এআই অটো পাইলট প্রজেক্ট, এই জায়গাতে আমার ওয়াটারফল ডেফিনেটলি ইউজ করা লাগবে, কারণ দ্য সিস্টেম ইজ সেফটি ক্রিটিক্যাল। রিকোয়ারমেন্ট, নেভিগেশন, হোয়াট এভার আর ফিক্সড, ওয়েল ডকুমেন্টেড এন্ড মাস্ট বি মিট স্ট্রিক্ট রেগুলেশন। তোকে পুতিন যে রিকোয়ারমেন্ট দিছে, এই রিকোয়ারমেন্ট তুই ডেভেলপার হিসেবে কারোর সাথে শেয়ারও করতে পারবি না। এই জিনিসগুলো এত বেশি সেন্সিটিভ। সিকোয়েন্সিয়াল ফেস এনশিওর নো স্টেপ ইজ স্কিপড, প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা ভাবে ফলো করতে হবে। আমার যখন ডিজাইন শেষ আমি কোডিং এ চলে যাব, কোডিং এ যাওয়ার পর আমি টেস্টিং এ যাব। টেস্টিং এর সময় যদি আমার মনে হয় যে আমার কোডিং এর কোনো একটা জিনিস ভুল হয়েছে, তুই এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবি না, তোর এই পুরো জিনিসটাকে প্রথম থেকে শুরু করা লাগবে। কেন? কারণ এটার উপর জীবন ডিপেন্ড করতেছে, এটার উপর বিলিয়ন বিলিয়ন টাকা ডিপেন্ড করতেছে। এই জায়গাতে অ্যাজাইল ফেল করে, কারণ অ্যাজাইল ফ্লেক্সিবল এবং অ্যাডাপটিভ, যেগুলো আসলে ফ্রিকোয়েন্ট চেঞ্জ আনে রিকোয়ারমেন্টে, যে জিনিসগুলো আসলে আমার মিলিটারি বা এভিয়েশন সিস্টেমে অ্যাকসেপ্টেবল না। কন্টিনিউয়াস ইটারেশন বা পার্শিয়াল রিলিজেস আর আনসেফ। এখন তুই একটা অটো পাইলট সিস্টেমের পার্শিয়ালি বানায় কি এটা রিলিজ করে দিতে পারবি? এই জিনিস কি আসলে ওয়ার্ক করতেছে তোর মনে হয়? না ভাই। তোর একটা অটো পাইলট সিস্টেম কমপ্লিটলি কাজ করতেছে, এটা এনশিওর করে তোর মার্কেটে থাকতে হবে। তুই কোনো পার্শিয়াল আপডেট মার্কেটে রিলিজ করতে পারবি না। তো বোঝা গেছে কেন এই জায়গাতে আমার ওয়াটারফল মাস্ট। জি ভাই। ওকে, এখন স্পাইরাল মডেল। সো স্পাইরাল আর ইটারেটিভ মডেল কাইন্ড অফ সেম। স্পাইরাল মডেলটা কিভাবে কাজ করে, এইরকম স্পাইরাল আকারে ভাগ করা থাকে। নিচের গুলোকে আমরা লোয়ার লেভেল বলি, যত উপরের দিকে উঠতে থাকি তত আমরা হায়ার লেভেলে যাই। এই জায়গাতে আমরা ওয়াটারফল স্ট্রাকচারটাকে ইটারেটিভ ডেভেলপমেন্টের সাথে কানেক্ট করি। সো যেহেতু কানেক্ট করি, সো আমার ইটারেটিভটা আগে পড়ে আসি, দেন স্পাইরাল পড়বো। আমরা সফটওয়্যার গুলাকে স্মল ইটারেশনের থ্রুতে ডেভেলপ করি। সো স্মল ইটারেশন কি একটু পরে দেখবো। Each iteration produces a working version of the software. Requirements do not need to be fully defined at the start. এটার কাজ কি, আমরা সফটওয়্যারের ছোট ছোট ভার্সন করে রিলিজ করব। কিরকম হইতে পারে, ধর ফর এক্সাম্পল তোরা আমার এই সফটওয়্যারের জন্য যে প্রজেক্ট গুলো বানাবি, এই প্রজেক্টে আগে চাইছো যে ভাই আমি আগে ব্যাকএন্ড বানায় আমি ডিপ্লয় করে দেখবো ব্যাকএন্ড কাজ করতেছে কিনা। ওকে, ব্যাকএন্ড কাজ করতেছে, এরপর আমি ফ্রন্ট এন্ড কাজ করতেছে কিনা চেক দিব। এই যে একটা ফুল প্রজেক্টের ছোট ছোট ভার্সন বা ছোট ছোট মডিউলে ভাগ করে কন্টিনিউয়াসলি আপডেট করা বা ইন্টিগ্রেট করা, এটাকে বলা হইতেছে ইটারেটিভ মডেল। ইটস কল্ড ইটারেটিভ বিকজ দ্য প্রসেস রিপিটস মাল্টিপল টাইমস, ইচ টাইম অ্যাডিং ইমপ্রুভমেন্ট অর নিউ ফিচার। মানে আমরা এতক্ষণ যা পড়ছি, আমার ডেভেলপমেন্ট গুলো কি ছিল, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এরপর হচ্ছে ডিজাইন, এরপর হচ্ছে কোডিং অর ইমপ্লিমেন্টেশন, এরপর হচ্ছে আমার টেস্টিং, এরপরে ডিপ্লয়মেন্ট, এরপরে মেইনটেনেন্স। আমার ইটারেটিভ ফেজ গুলা এই যে 6টা ফেজ আছে, এই 6টা ফেজকে ফলো করে। বাট এই 6টা ফেজের মধ্যে সে কন্টিনিউয়াসলি যেতে থাকে। সে ব্যাকএন্ডের জন্য ধরছে, শুরু থেকে শেষ পর্যন্ত চেক দিছে,
ওকে, ফ্রন্ট এন্ডের জন্য সে ঘুরে আবার শুরু থেকে এসে চেক দিবে, ডাটাবেজের জন্য আবার সে শুরু থেকে এসে শেষ পর্যন্ত যাবে। সো হোয়াট ইজ ইটারেটিভ, বোঝা গেছে? যেমন এক্সাম্পল হিসেবে ই লার্নিং অ্যাপ, প্রথমে লগ ইন তুই বানাইলি, ডিপ্লয় করলি, চেক দিলি, নেক্সট ইটারেশনে ভিডিও লেকচার গুলা কেমনে অ্যাড করে এটা দেখলি, আপলোড করলি, চেক দিলি, এরপরে কুইজ অ্যাড করলি, ডিপ্লয় করলি, টেস্ট করলি, দেন আবার শুরু থেকে সার্টিফিকেটের জন্য কি করা লাগবে এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলি, ডিজাইন করলি, কোড করলি, টেস্ট করলি। সো ইটারেটিভটা কি বোঝা গেছে? জি ভাই, মানে আমি একটা একটা করে ফিচার অ্যাড করতেছি আর কি। হ্যাঁ, একটা করে ফিচার কন্টিনিউয়াসলি তুই অ্যাড করতে যাচ্ছ। যেমন ইনিশিয়াল রিকোয়ারমেন্ট আমি করলাম এর, এরপরে ডিজাইন, ডেভেলপ, টেস্ট, প্রোটোটাইপ আপলোড করলাম, এরপর আবার ফিডব্যাক নিলাম, রিফাইন করলাম রিকোয়ারমেন্ট গুলা, এরপর আবার রিপিট সাইকেল করতেছে ওইটা। বোঝা গেছে? ভাই এটা কি আসলে কানবানের মতো হয়ে গেল না? কিসের মতো? ক্যানভান কথা বুঝি যে নাই। ইয়েটা ছিল, অ্যাজাইলের ক্যানভান। না না না, এই ইটারেটিভ ক্যা- প্রসেসটা কি অ্যাজাইলের? না, এজাইল আর ইটারেটিভ ডিফারেন্ট। ক্যানভান হইতেছে এজাইল এর একটা অ্যাপ্রোচ। এখন এজাইল কি করে? এজাইল তোর এই যে ফেজ গুলা আছে, ধর 6টা ফেসের নাম আর না লিখি, 6টা ফেস আছে। সো তুই প্রথম স্প্রিন্টে ডিজাইন করলি, সবকিছু করলি, শেষ করলি কোড করা, এরপরে আবার প্রথম থেকে নামতেছোস, এরপর আবার নামতেছোস, এটাকে বলতেছি আমরা অ্যাজাইল। কিন্তু ইটারেটিভ এর সাথে এর ডিফারেন্সটা কি? ইটারেটিভে আমরা কোনো রকমের স্প্রিন্ট ডিক্লেয়ার করি না, আমাদের কোনো রকমের স্ক্রাম ঘটে না। আমার ডেভেলপার যদি মনে করে আমি ছোট একটা ফিচার নিব, এই ফিচারটাকে কাজ করাবো, এরপরে আমি নেক্সট যাব, সে এইভাবে কাজ করতেছে। আর অ্যাজাইলেও কাইন্ড অফ জিনিসটা সেম ঘটে, বাট আমি আগে টাইম লাইন ফিক্স করে নিই। দ্যাটস ওয়াই অ্যাজাইল আমাকে ফাস্টার ডেলিভারি দিতে পারে, যে জিনিসটা আমার ইটারেটিভ অ্যাপ্রোচ দিতে পারে না। যেমন এখানে লেখা জি ভাই, থাকে বুঝতে ক্যান পারছি। বিকাম কস্টলি উইথ টু মেনি ইটারেশন। এখন তুই যদি স্প্রিন্ট, তোর 16 সপ্তাহ আছে, তুই স্প্রিন্টে ভাগ করে নিলি 16টা স্প্রিন্ট, 16টা স্প্রিন্ট আসলে অনেক বেশি আর কস্টলি। তুই প্রত্যেকটা ছোট ছোট ফিচারে আলাদা আলাদা স্প্রিন্টে ফেলা দিয়েছিস, তাই না? তুই যদি প্রত্যেকটা আলাদা আলাদা ফিচারে 16টা স্প্রিন্টে ভাগ করস, কিন্তু নাম না দেশ স্প্রিন্ট, তাহলে এটা আমরা ইটারেটিভ বলতে পারি। আর তোর যদি স্প্রিন্ট গুলাকে 4 সপ্তাহ না 2 সপ্তাহ এইগুলাকে ভাগ করার যথেষ্ট লজিক্যাল এক্সপ্লেনেশন থাকে, সেই ক্ষেত্রে আমাদের ওইটাকে বলা হয় অ্যাজাইল। বোঝা গেছে? জি ভাই, ক্লিয়ার। ওকে, দেখ এখানে লাস্ট একটা লাইন লেখা আছে, মে লিড টু স্কোপ ক্রিপ। স্কোপ ক্রিপ কি জিনিস? অ্যাডিং টু মেনি নিউ ফিচার্স। আমি তো এই জায়গাতে ভাগ করে নাই যে আমার স্প্রিন্ট গুলা কয় সপ্তাহ, বা আমি প্রত্যেকটা স্প্রিন্টে ডেফিনেট কি কি চাই। আমার মনে হয়েছে আমি খালি কোড করতে আছি, আমি ফিচার অ্যাড করতে আছি। সো এই জায়গাতে আমার ইম্পর্টেন্ট ফিচার গুলো বাদ দিয়ে ডেভেলপারের ইচ্ছা মতো উল্টাপাল্টা ফিচার অ্যাড করা হয়ে যেতে পারে। কেন? কারণ আমার হাতে প্রপার কোনো প্ল্যানিং ছিল না। ওকে, ইটারেটিভ বুঝতে পারলাম। এরপরে আয় স্পাইরালে। স্পাইরাল আমার কি করে? ওয়াটারফল এবং ইটারেটিভ দুটা কমিউনিকেশন করায়। কেমনে করায়? ইচ লুপ অ্যানালাইজ এন্ড মিটিগেট রিস্ক বিফোর ডেভেলপমেন্ট, এটা পড়ায়। দ্য মডেল ইজ ড্রন এ স্পাইরাল। আগে আমরা দেখি এটা স্পাইরাল কেন নাম, rather than a straight line or small cycle. Each loop of the spiral represents a phase of the software, and as the project progresses, the spiral expands outward. আমার স্পাইরাল যখন ছোট আছে, তার মানে আমার প্রজেক্ট এখনো ছোট পরিসরে আছে। আমার স্পাইরালটা যত বাইরের দিকে যাইতে থাকবে, যেমন আহ ধর আমার লাস্ট স্পাইরালের ফোকাল পয়েন্ট কই, এই জায়গাতে আমার যখন আছে, মানে এই লাইনে যখন আছে, তার মানে আমার প্রজেক্ট এখন কাইন্ড অফ শেষের দিকে চলে আসছে। সো এই জায়গাতে ফোকাস কর যে ইচ লুপ অফ দ্য স্পাইরাল রিপ্রেজেন্ট এ ফেস অফ দ্য সফটওয়্যার প্রজেক্ট। সো এই জায়গার এই লুপটা একটা প্রজেক্ট, মানে ফেস, এটা আরেকটা ফেস, বড়টা আরেকটা ফেস। তোর লুপ যত বড়, তোর প্রজেক্ট তত বেশি কমপ্লিট এর দিকে চলে গেছে। মুভমেন্ট along the spiral indicates progress in time, while moving outward shows increasing cost, complexity and system completeness. মানে আমি যখন এই ছোট জায়গাতে আছি, তার মানে আমার প্রজেক্টের রিকোয়ারমেন্ট এখনো ছোট আছে, ডিজাইনও ছোট আছে। এই জিনিসটা যত বড় হইতে থাকবে, আমার মডেলের কমপ্লেক্সিটি তত বাড়তে থাকবে। দ্যাট মিনস আমার কোড তত ডান বা সিস্টেম কমপ্লিট হওয়ার দিকে যাইতে থাকবে। At the end of each loop, the software is reviewed and risks are analyzed before moving to the next spiral loop. দেখ এখন একটা জিনিস খেয়াল কর, এইখানে যে আমার প্রথম যে স্পাইরালটা আছে, এই স্পাইরালটা কি তোর এই ওয়ানের মধ্যে আছে, নাকি এই একটা সিঙ্গেল স্পাইরাল 2 3 4 চারটাকে কানেক্ট করছে?
আমি যদি এই স্পাইরালটাকে লুপ চারটাকে আকারে ভাগ কানেক্ট করি, করছে। চার চারটাকে কানেক্ট করছে তাই না? তার মানে আমার প্রত্যেকটা স্পাইরালেই আমি এই চারটা কাজ ডেফিনেটলি করতে হবে। এখানে চারটা আসলে দেওয়া, চারটা মানে হচ্ছে আমার ওই ছয়টাই সংক্ষেপে চারটা দেওয়া। দ্যাট মিনস এই জায়গাতে প্রত্যেকটা স্পাইরালে আমার ছয়টা কাজই করা লাগতেছে, এবং আমার স্পাইরাল যত বাইরের দিকে যাইতে থাকবে আমার ছয়টা কাজের পরিসর তত বাড়তেছে, এবং আমার প্রজেক্ট তত শেষ হওয়ার দিকে যাইতেছে। দেখ, প্রসেস স্টেপ ইচ স্পাইরাল লুপ, আমরা প্রসেস স্টেপ গুলাকে ডিফাইন করি প্রত্যেকটা স্পাইরাল লুপের মধ্যে। সো তুই যদি একটু কম্পেয়ার করস তাহলে এখানে আমি বলতে পারি এই জায়গার স্পাইরাল যে লুপ গুলো আছে প্রত্যেকটা স্পাইরাল লুপ এক একটা ইন্ডিভিজুয়াল স্প্রিন্টের মতো কাজ করতেছে। বোঝা গেছে? যেমন লুপ 1, ব্যাংকিং সিস্টেম, build a prototype for account creation and balance check. Loop 2 তে identify risk of online fraud. লুপ 3 এইগুলা দেখ, যত আমি লুপ নিচের দিকে নামতেছি আমার ফিচার গুলো তত বেশি পরিমাণ কমপ্লেক্স হইতেছে। সো স্পাইরাল সিস্টেম ইন শর্ট, আমার যত বেশি ছোট লুপ থাকবে বা স্পাইরালের ভিতরের দিকে আমি যত থাকবো তার মানে আমার প্রজেক্ট মাত্র শুরু হয়েছে, আমার ফিচার গুলো ছোট। আমি যত স্পাইরালের বাইরের দিকে যেতে থাকবো আমার প্রজেক্ট তত শেষের দিকে যাবে, আমার প্রজেক্টের কমপ্লেক্সিটি তত বাড়তে থাকবে, আমার কোড তত কমপ্লেক্স হইতে থাকবে, আমার ফিচার তত কমপ্লেক্স হইতে থাকবে। সো বোঝা গেছে? জি জি ভাই। ভাই। ওকে, সো আমার প্রথমে আমরা কি ইউজ করতাম? ওয়াটারফল। এরপর আমরা স্পাইরাল, ইটারেটিভ এই জিনিসগুলো ইউজ করতাম, এবং আমার দ্য মোস্ট আপডেটেড ভার্সনটা হচ্ছে এজাইল। সো বুঝতে পারছি? জি ভাই, বাট এখানে ভাই আপনার ইটারেটিভ আর হচ্ছে স্পাইরাল অনেকটা তো কাছাকাছি। আমাদের যদি এরকম হয় যে কোনো সিনারিও দিয়ে বললো এটা কোনটা দিয়ে করলে বেটার হবে, আমরা তো কিছুই বলতে পারবো না। হুম, লাস্টে কি মানে বলছোস? ইটারেট ইটা মানে কোন একটা যে কিছুই বলতে মানে পারবি না? না, দুইটাই তো কাছাকাছি, তাহলে তো কনফিউশন হয়ে যাবে, কনফিউজিং হয়ে দেখ, যাবে। এই জায়গা এই জায়গাগুলোতে আহ মানে স্পাইরাল এবং ইটারেটিভ এই দুইটার মাঝখানে মানে কনফিউশন আসলে ক্রিয়েট করবো না আমি পরীক্ষাতে। কারণ হচ্ছে স্পাইরাল, ইটারেটিভ এই জিনিসগুলা খুব বেশি পরিমাণ কাজে লাগায় না এখন কেউ। আমার মেইন ফোকাসটা থাকবে ওয়াটারফল আর অ্যাজাইলে। স্পাইরাল আর ইটারেটিভ থেকে কোশ্চেন আসবে না এরকম না, বাট তুই যেটা বলছিস যে সিনারিও দিয়ে বুঝতে পারবি না এরকম দেওয়া হবে না, তো হয়তো বা কোশ্চেনে বলে দেওয়া হবে স্পাইরাল মডেল কেমনে কাজ করে, ইটারেটিভ মডেল কেমনে কাজ করে, অথবা একটা এক্সাম্পল দিতে বলা হবে। বাট তোকে যদি আমি আইডেন্টিফাই করতে দেই তাহলে ওটা দিব ওয়াটারফল অথবা অ্যাজাইল। বোঝা গেছে? জি ভাই। ওকে, এখন ধর আমি যদি একটা ইটারেটিভ মডেলকে স্পাইরালে কনভার্ট করি তাহলে কি হবে? ধর একটা ইটারেটিভ মডেলে আমার ইটারেশন আছে 6টা, তাহলে আমার স্পাইরালের এরকম স্পাইরালটা অনেক বেশি কাছাকাছি চলে আসবে না সবগুলা? প্রত্যেকটা ইটারেশন তো একটা করে স্পাইরালের লুপ ইন্ডিকেট করতেছে। দ্যাট মিন্স এই লুপ গুলো অনেক বেশি কাছাকাছি চলে আসবে। দ্যাটস ওয়াই ডিফারেন্সটা দেখ, এই জায়গাতে কি লেখা আছে? লার্জ এন্ড হাই রিস্ক প্রজেক্টের জন্য আমি স্পাইরাল ইউজ করতে পারি, আর মিডিয়াম প্রজেক্ট উইথ আনক্লিয়ার রিকোয়ারমেন্টের জন্য আমি ইটারেটিভ ইউজ করতে পারি। কেন? ইটারেটিভ আমি বারবার ইটারেশন করে করে রিকোয়ারমেন্ট গুলোকে পাল্টাইতে পারি। আর এই ইটারেটিভ অ্যাপ্রোচটা অনেক বেশি ইটারেশন হয়ে গেলে কস্টলি হয়ে যাবে। কেন? কারণ আমার টিমকে কন্টিনিউয়াসলি 6টা স্টেপের মধ্যে যাইতে হবে, এর জন্য টাইম বেশি লাগবে, সময় বেশি, আমার টাকা পয়সা বা বাজেট বেশি লাগবে, আমার যেই সফটওয়্যার টাইপের রিকোয়ারমেন্ট আছে এগুলো বেশি লাগবে। সো এই জায়গাতে আমার মেইন ফোকালটা থাকবে ওয়াটারফল এবং অ্যাজাইল। এই দুইটার মধ্যে আমি যদি বলি কনফিউজিং কোশ্চেন গুলা কই থেকে আসতে পারে, ওয়াটারফল এবং অ্যাজাইল থেকে। আর স্পাইরাল এবং ইটারেটিভ থেকে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসবে। যেমন আমি বলতে পারি স্পাইরাল এবং ইটারেটিভের ডিফারেন্স কি, এই জিনিস তুলে দিবি। অথবা আমি যদি বলি স্পাইরাল মডেল কেমনে কাজ করে, তখন এই জাস্ট প্রিভিয়াসলি যেটুকু বলছি আর স্পাইরালের ডেফিনেশন এই জিনিসগুলো তুলে দিবি। বাট তুই যেটা বলছস যে সিনারিও দিয়ে স্পাইরাল আর ইটারেটিভের জিনিস আমি চাবো না, চাইলে ওয়াটারফল আর অ্যাজাইল চাইতে পারি। বোঝা গেছে? বুঝতে পারছি? জি ভাই। ওকে, 5 মিনিট সময় পিডিএফটা একবার জাস্ট চেক আপ দে।
ওকে, তো দেখছি। জি ভাই। ওকে, এত কম সময়ের মধ্যে আসলে দেখা সম্ভব না, বাট দেখিস, সমস্যা হইলে পরে আস করিস, কি করে দিব। সো এখন আমরা দুইটা ডিজাইন প্যাটার্ন করব। এই দুইটা ডিজাইন প্যাটার্ন শুধুমাত্র আসতে পারে 2 নাম্বার বা 5 নাম্বারের জন্য। ভাইয়া, এই দুইটা ডিজাইন প্যাটার্ন, হ্যাঁ। এই ডিফারেন্সের মধ্যে হচ্ছে যে ইটারেটিভ আর স্পাইরালের মধ্যে যে লার্জ এন্ড হচ্ছে লার্জ প্রজেক্ট আর মিডিয়াম প্রজেক্টের জন্য যে মানে স্পাইরাল গুলা হচ্ছে কাছাকাছি চলে আসে, মানে ওই ব্যাপারটা যদি একটু রিপিট করতেন। আহ ধর তুই একটা প্রজেক্টের এরকম স্পাইরাল আছে একটা, ঠিক আছে। এই স্পাইরালটা মানে হচ্ছে আমার এখানে আমি লুপ ডিফাইন করতে পারি 3টার মতো। তার মানে হচ্ছে প্রত্যেকটা স্পাইরালে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার নিয়ে কাজ করতেছি। এখন আমার যদি এরকম ইটারেশন 6টা হয়ে যায়, তাহলে আমার স্পাইরাল কি হবে? অনেকগুলো স্পাইরাল চলে আসবে না? জি ভাইয়া। তখন কি হবে? তখন জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। মানে যেটা জাস্ট বোঝানোর জন্য দিছি, আহ খুব বেশি ইন ডিটেল চিন্তা করা দরকার নাই। এইখানে ইন ডিটেল চিন্তা করতে বলছিলাম যে ধর হাই রিস্ক প্রজেক্ট গুলা এবং মিডিয়াম প্রজেক্টের জন্য আমার ইটারেটিভ লাগে এবং স্পাইরাল লাগে আমার লার্জ এবং হাই রিস্কের জন্য। কেন? কারণ আমি প্রত্যেক, ধর একটা লার্জ প্রজেক্ট, আমি পুরো প্রজেক্টটাকে 4টা ভাগে ভাগ করলাম, আমি মোটামুটি 4টা স্পাইরালের মধ্যে এই প্রজেক্টটাকে ডান করে ফেলতে পারতেছি। বাট সেম প্রজেক্টটা যদি আমি ইটারেটিভে নিয়ে যাই, আমার ইটারেশন নিতে হবে অসংখ্য ইটারেশন, যে জিনিসটা আমার কি করবে, এই প্রজেক্টের কমপ্লেক্সিটি এবং কস্ট দুইটাই বাড়াই দিবে। এই কারণে আমি লার্জ এবং হাই রিস্ক প্রজেক্ট গুলাকে স্পাইরালে করব এবং মিডিয়াম প্রজেক্ট গুলাকে ইটারেটিভে করব। বুঝা গেছে? ওকে ভাই। ওকে, সো এখন আমি যে দুইটা ডিজাইন প্যাটার্ন একদম ভেরি শর্টে পড়াবো, এইগুলা জাস্ট তোদের আইডিয়া দেওয়ার জন্য। এটা আমার 2 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেন আসবে, 10 নাম্বারের জন্য এটা আসবে না। সো দুইটা ইজি ইজি ডিজাইন প্যাটার্ন। প্রথমটা হচ্ছে আমার প্রোটোটাইপ ডিজাইন প্যাটার্ন। এটার কাজ কি? প্রোটোটাইপ ক্রিয়েট করা বা ক্লোন করা। ইনস্টেড অফ ক্রিয়েটিং নিউ অবজেক্ট ফ্রম স্ক্র্যাচ, ইউ মেক কপিস অফ এক্সিস্টিং ওয়ান, এবং এক্সিস্টিং ওয়ানে কপি করার পর এটাতে তুই ছোটখাটো চেঞ্জ আনতে পারবি। মানে আমার একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাতে ধর আমার 3টা ভেরিয়েবল আছে, এক্স ওয়াই জেড, মান 10, মান 20, মান 30। আমার আরেকটা এরকম সেম অবজেক্ট লাগতেছে, যেখানে এক্স এর মান 8, ওয়াই এর মান 20, জেড এর মান 30। সো এই যে সেকেন্ড অবজেক্টটা, এটা আমি স্ক্র্যাচ থেকে বিল্ড না করে আমি জাস্ট এটারই একটা কপি বা ক্লোন করব, দেন আমি এক্স এর মানটাকে জাস্ট চেঞ্জ করব। এই জন্য যে ডিজাইন প্যাটার্নটা কাজে লাগে সেটাকে বলা হয় প্রোটোটাইপ ডিজাইন প্যাটার্ন। এটা কেন আমার ইউজফুল? নিউ অবজেক্ট আমাকে এক্সপেন্সিভ অথবা কমপ্লিকেটেড এই পোর্শনটাতে রাখে না। আমার একটা অবজেক্ট থেকে যদি আমার আরো 5টা কপি অবজেক্ট লাগে, যে জায়গাতে চেঞ্জ গুলো খুবই সিমিলার, কম। যেমন ফর এক্সাম্পল কি হইতে পারে, যেমন উম, কিসের এক্সাম্পল দেওয়া যেতে পারে? ধর ফর এক্সাম্পল তুই একটা গেম খেলতাছোস, ই গেম খেলছি, ওই যে নাম কি জানি এটা, এখানে অনেকগুলা ছোট ছোট ই থাকতো, স্কোয়ার থাকতো, এরকম একটা লাঠি এদিকে ঘোরা ঘোরা করতো, একটা বল ঘুরতো, সেইটাতে বাড়ি খাইতো, যেটাতে বাড়ি খাইতো ওটা ভ্যানিশ হয়ে যাইতো, দেন বলটা নিচে আসতো, আমার ধরা লাগতো। এই গেম খেলছি না DX আমরা? ball, DX ball. ডিএক্স বল, এক্স্যাক্টলি ডিএক্স বল খেলছি না? সো ডিএক্স বলের মধ্যে এই লেভেলের সাথে পরবর্তী লেভেলের ডিফারেন্স কি? শুধুমাত্র এইখানে যে জিনিসগুলো থাকে এইগুলার কমপ্লেক্সিটি ডিফারেন্স না, আর কোনো কিছুকে চেঞ্জ হয়? আরেকটা জিনিস চেঞ্জ হতে পারে, তার এই মুভটা কত বেশি ফাস্টার অথবা স্লোয়ার, তাই তো? সো এই ডিএক্স বলে আমার যদি লেভেল থাকে 10-12টা, প্রত্যেকটা লেভেলের জন্য কি আমি আলাদা আলাদা করে অবজেক্ট বানাবো? তার চেয়ে আমি একটা বানাবো, এটাকে কপি করব, দেন আমার এইখানে যে জিনিসগুলো আছে এইগুলাকে জাস্ট স্মল আপডেট করব। কোনটা বেটার অ্যাপ্রোচ? স্ক্র্যাচ থেকে প্রত্যেকটা লেভেলে বানানো, নাকি লেভেল 1 থেকে লেভেল 2 এর কপি করে কমপ্লেক্সিটিটা জাস্ট বাড়াই দেওয়া? কপি করা ভাই। কপি করা। সো এই কাজটা আমরা এই জায়গাতে করব। যেমন দেখ এখানে লেখা আছে, এর জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার জাভার ক্লোনেবল ইন্টারফেসটাকে এক্সটেন্ড করা লাগে, সরি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে এক্সটেন্ড করা লাগে। সো এটা মুখস্থ রাখবি জাস্ট। শেপের ভিতরে আমি একটা ক্লোন মেথড ডিক্লেয়ার করে দিলাম, যে মেথডের টাইপ হচ্ছে শেপ। মানে এই ক্লোন মেথডটা আমাকে কি রিটার্ন করে? শেপ টাইপের একটা অবজেক্ট রিটার্ন করে। সার্কেল কি করছে? শেপকে ইমপ্লিমেন্ট করছে, তার মধ্যে এক্স ওয়াই আর আছে। সার্কেল কনস্ট্রাক্টরের মধ্যে আমার কি যায়? এক্স ওয়াই আর ঢুকে, এবং আমি জাস্ট এই ভেরিয়েবল গুলাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। শেপ এই ক্লোনটা কি করতেছে? সার্কেল ক্লোন। সার্কেল ক্লোন আমি কিভাবে করলাম? কারণ আমার এই সার্কেলটা
ইমপ্লিমেন্ট করছে শেপকে, সো তার ক্লোন মেথডটাকে ওভাররাইড করাই লাগবে। এবং সার্কেল যেহেতু শেপেরই একটা সাবক্লাস, সো আমি শেপের জায়গায় সার্কেলও রিটার্ন তাকে দিতে পারি। সো নিউ সার্কেল এক্স ওয়াই আর, সে একটা অবজেক্ট ক্রিয়েট করে জাস্ট রিটার্ন করে দিল। দেখ আউটপুট আমি কি দিছি, সার্কেল প্রোটো 10 20 5 দিয়ে সার্কেলটা আমি ক্রিয়েট করলাম, এবং আমি সিস্টেম আউটে কি দিছি, প্রোটো। এটা দেওয়া মানে কি, আমার অবজেক্টটার মেমোরি এবং অবজেক্টটার ডিটেইল দিবে। তো আমার অবজেক্টটার নাম কি এই জায়গাতে দেখ, 15 DB9742, এবং এক্স ওয়াই আর এ কত আছে আমার, 10 20 5। আমি C1 proto ডট ক্লোন এটা যখন কল করলাম, তখন আমার কি কল হইলো, এই ক্লোন মেথডটা কল হইলো, এবং সে আমাকে একটা নিউ সার্কেল অবজেক্ট রিটার্ন করলো। এবং আমি যখন C1টা আপলোড করতেছি, দেখ এই অবজেক্টটার মেমোরি অ্যাড্রেস পুরোপুরি ডিফারেন্ট। দ্যাট মিনস এইটা এবং এইটা দুইটা আলাদা আলাদা অবজেক্ট, এক্স ওয়াই ই 10 20 5। এবং আমার ছোট একটা চেঞ্জের দরকার পড়লো, সো আমি 8 দিলাম এই জায়গাতে। এবং C1 দেখ কত আমার, এই যে আগেরটাই 7830 DB1 78308 DB1 সেম, জাস্ট এই 5-এর জায়গায় আমি 8 বসাই দিলাম। সো এই যে আমি C1টা করলাম, এই C1টা আমার জাস্ট কি করা লাগছে, এক্সিস্টিং ক্লাসের একটা মেথডকে কল করে আমি বানাই ফেলতে পারছি। আমার নিউ প্রথম থেকে স্ট্যাক্স থেকে এরকম জিনিসপত্র দেওয়া দরকার পড়ে নাই। 10 20 5 এখানে অনেক ছোট তোর মনে হইতেছে, বাট আমি ওই ডিএক্স বলের মতো যদি দেই, তাহলে আমার এই অবজেক্টে পুরো এই জিনিসগুলোকে পাস করে দেওয়া লাগবে। যে জিনিসটা, এটা ধর রো 1 রো 2 এর জন্য আছে আমার এরকম, তো এই জিনিসগুলো আমার অবজেক্টের মতো পাস করে দেওয়া লাগবে, যে জিনিসটা আমার জন্য হ্যাকটিক হইতো। বাট এইখানে আমি কি করলাম, জাস্ট ক্লোন মেথডটাকে কল করলাম এবং আমার ক্লোন হয়ে গেল। এরপরে ধর রো 1 আমি 5টা অ্যাড করতে চাচ্ছি, সো আমি কি দিব, C1 ডট রো 1, এরপর আমি জাস্ট চেঞ্জ করে দিব। সো প্রোটোটাইপ কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, প্রোটোটাইপে কারো সমস্যা আছে? এখন আরো ছোট কমান্ড প্যাটার্নের কাজ কি, টার্ন অ্যান অ্যাকশন into a separate object called command. This allows you to store, queue, undo or send action around easily. মানে হচ্ছে কমান্ড প্যাটার্নের কাজ কি, তুই কোন একটা মেথড বা কোন একটা কাজকে একটা ডিফারেন্ট আলাদা অবজেক্টে বানাই ফেলা। তাহলে কি হবে, তুই এই যে অ্যাকশনটা নিবি বা মেথডটা নিবি, এটার মাল্টিপল ভেরিয়েশন পসিবল। তুই এটাকে কল করতে পারবি, স্টোর করতে পারবি, অথবা আনডু করতে পারবি। কিরকম, এটা এক্সাম্পলে দেখি আগে, পরে আমরা সামনের দিকে যাচ্ছি। দেখ এই অ্যানালজিটাকে দেখি, waiter is the invoker, order sleep is the command, the shape is the receiver. The waiter does not cook and the chef does not take order. The sleep act as the middleman. You could even stack sleeps, cancel one or repeat order. মানে কি, তুই রেস্টুরেন্টে খাইতে গেছস, ওয়েটারের কাছে তুই একটা স্লিপ দিছস, এই স্লিপটা ওয়েটার কি করে টেবিলের উপর নিয়ে স্ট্যাক করে রেখে দেয়, তাই তো? দেন সে চাইলে এই জায়গার কোন একটা অর্ডারে চেঞ্জ আনতে পারে, অথবা এইটাকে ক্যান্সেল করতে পারে। কেন, কারণ তার কাছে প্রত্যেকটা অর্ডার একটা আলাদা ইন্ডিভিজুয়াল অবজেক্ট আকারে আছে। সো দেখ কি লেখা, ইন্টারফেস কমান্ড এক্সিকিউট আন্ডু, দুইটা মেথড ডিক্লেয়ার করা আছে। লাইট অন আর অফ, লাইট কমান্ড ইমপ্লিমেন্ট কমান্ডস, মানে এই ক্লাসটা আমার এই কমান্ডটাকে এক্সিকিউট বা ইমপ্লিমেন্ট করতেছে। এবং ওই লাইট কমান্ড কনস্ট্রাক্টরের মধ্যে আমি লাইটের এটা পাঠায় জাস্ট একে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। এক্সিকিউটের মধ্যে আমি কি দিচ্ছি, লাইট ডট অন, আন্ডুর মধ্যে কি দিচ্ছি, লাইট ডট অফ। এই লাইটের যে অন আর অফ অ্যাপ্রোচটা ছিল, ওইটা আগে ডিরেক্টলি লাইটের মধ্যেই কানেক্টেড ছিল। এখন আমি কি করছি, লাইট অন কমান্ডের মধ্যে আমি ঢুকাই দিছি এই লাইট অন এবং লাইট অফটাকে। এবং রিমোটের মধ্যে আমি গিয়ে কি করছি, সেট কমান্ড সি এর মধ্যে আমি কি পাঠাইলাম, এই কমান্ড টাইপের একটা অবজেক্ট পাঠাইলাম। এবং প্রেসের মধ্যে আমি কি দিলাম, স্লট ডট এক্সিকিউট স্লট ডট আনডু। স্লট কি, স্লট হচ্ছে আমার এই রেফারেন্স ভেরিয়েবল অফ দ্য অবজেক্ট। সো জিনিসটা কি দেখ, এখন আমি যখন ক্রিয়েট করলাম, লাইটের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, রিমোটের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং আর ডট সেট কমান্ডের মধ্যে আমি কি পাঠাই দিলাম, এই লাইট কমান্ডের লাইট অবজেক্টটাকে। আর কে, আর হচ্ছে রিমোট। মানে এই জিনিসটার কাজ হচ্ছে, লাইটের আমি যে অন অফটা, এই অন অফটা ধর তোর ওয়ালে অ্যাডজাস্টেড ছিল, এবং এরপর আমি কি করছি, এই অন অফটাকে আমি একটা রিমোটের মধ্যে কানেক্ট করে দিছি। সো এখন তুই কি করতে পারবি, তোর এই অন অফ এর অপশনটা মুভেবল, একটা ডিফারেন্ট আলাদা অবজেক্ট হয়ে গেছে, তুই চাইলেই এটাকে চেঞ্জ করতে পারবি। যেমন এই জায়গাতে প্রথমে আমি লাইট অবজেক্টটাকে ক্রিয়েট করছি, এই জায়গাতে তুই যদি লাইট ডট অন লাইট ডট অফ দিতি, তাহলে সেটা কাজ করতে সমস্যা নেই। কিন্তু আমি চাইতেছি লাইটটাকে আমি একটা
কমপ্লিটলি ডিস্টিংগুইশেবল অবজেক্টের মধ্যে বানাবো। যেমন ফর এক্সাম্পল আমার এখন এখানে ফ্যান একটা অবজেক্ট বানাইলাম, ফ্যানের মধ্যে আমার অন অফ আছে। দেন আমি ফ্যানটাকে কি করব, এই লাইট অন কমান্ডের মধ্যে লাইট এন্ড ফ্যান অন কমান্ড দিব। এক্সিকিউটের মধ্যে আমি কি দিব, ফ্যান অন, এবং রিমোটের মধ্যে আমি এটাকে পাঠাই দিব, স্লট ডট এক্সিকিউটটা কল করব। সো আমার ফাইনালি কল হবে কি, স্লট ডট এক্সিকিউট, এবং এই স্লট ডট এক্সিকিউট বোথ লাইট অন করবে এবং ফ্যান অন করবে। আমার ইন্ডিভিজুয়ালি লাইট এবং ফ্যান দুইটাকে আলাদা অন করা যায় লাগতেছে না। সো এটা কাইন্ড অফ আমার ওই ফ্যাসাদ প্যাটার্নের সাথে কানেক্টেড। সো দেখ এরপরে কি, রিমোট আর ডট সেট কমান্ডের মধ্যে আমি কি পাঠাইলাম, লাইট অন কমান্ডের লাইট পাঠাইলাম। সো সেট কমান্ড কই, এই কমান্ড সি, সে কমান্ড ইন্টারফেসের একটা ক্লাস অথবা অবজেক্টকে অ্যাকসেপ্ট করতেছে। এরপর আমি আর ডট প্রেস যখন প্রেস করলাম, আর ডট প্রেসের মধ্যে আছে স্লট ডট এক্সিকিউট, এবং এই এক্সিকিউটটা কি করে, লাইট অনটাকে কল করে। দ্যাট মিনস লাইট অন এই কমান্ডটা যে ক্লাসের সাথে কানেক্টেড ছিল ওইটাকে আমি বের করে নিয়ে আইসা স্ট্যান্ডএলোন আরেকটা বাটনে আমি কনভার্ট করে ফেলছি, যেই বাটনটা আমার রিমোটের মধ্যে কানেক্টেড আছে। সো দেখ কি লেখা, this follows the command pattern because action is wrapped in a command object. The request turn on light is not called directly. আমি light dot on দিয়ে কল দিচ্ছি না, it is wrapped inside light on command which implements the command interface. Invoker and receiver are decoupled. Decoupled মানে কি, আমি দুইটাকে আলাদা করে ফেলছি। The remote does not know how the light works. রিমোট কি জানে লাইট কেমনে কাজ করে, সে জাস্ট কল করে স্লট ডট এক্সিকিউট, নট লাইট ডট অন। এই ডট এক্সিকিউটটা কল করে কাকে, লাইট ডট অন কে। It only knows it can call execute or undo on some command. The real work is done by the light receiver. মানে ওই রিমোটের মতো, আমি রিমোটের বাটনে প্রেস করলাম, এই বাটন প্রেস করলে কি ঘটবে এটা আমি ক্লায়েন্ট হিসেবে জানি, আমার রিমোট জানে, বাট এই বাটন প্রেস করলে লাইট কেমন অন হবে এটা জানে শুধুমাত্র আমার লাইট ক্লাস, undo is supported. Because the command object keep track of the receiver, it can reverse the action light off when undo is called. মানে আমি যদি এখানে undo কল করি, সেম ওয়েতে স্লট ডট undo কল হবে, এবং আমার রিমোট জানবে না আন্ডুর সাথে আমি কেমনে কাজ করতেছি। আন্ডু মেথডটা কে জানবে, আমার কমান্ড যে ক্লাসটা আছে এই কমান্ড ক্লাসটা, এবং সে কি কল করবে, লাইট ডট অফ কে কল করবে, এবং লাইট ডট অফ কেমনে কাজ করে ওইটা জানে শুধুমাত্র আবার আমার লাইট ক্লাসটা। সো বোঝা গেছে? সো এক লাইনের ডিফারেন্সটা কি, prototype is about duplicating object efficiently and command is about packaging actions so they can be managed flexibility. মানে আমার অ্যাকশন গুলাকে আমি আমার ক্লাসের সাথে ডিরেক্টলি কানেক্টেড করে দিচ্ছি না, আমি অ্যাকশন গুলাকে ক্লাসের থেকে বের করে এনে আলাদা আলাদা ভাবে বা ডিস্টিংগুইশেবল মডিউল হিসেবে ইউজ করতে পারতেছি। সো বোঝা গেছে? জি স্যার। জি ভাই। ওকে, বুঝতে পারলে আমাদের সিলেবাস শেষ, পড়াশোনা শেষ। কোশ্চেন থাকলে কোশ্চেন কর, অথবা ক্লাস এন্ড করব। পরীক্ষার জন্য কি ল্যাবে যে কোড গুলো দিছিলেন ওইগুলো দেখার দরকার আছে? না, পরীক্ষার জন্য ল্যাবের কোডগুলো দেখার দরকার নেই। পরীক্ষাতে ল্যাবের কোডগুলো একটু কমপ্লেক্স, বাট তোদের থিওরি পরীক্ষাতে ওই কমপ্লেক্সিটির কোডই আসবে যে কমপ্লেক্সিটির কোডগুলো আমি দিয়ে দিচ্ছি অলরেডি। বোঝা গেছে? ল্যাবের কোডের মতো কমপ্লেক্স কোড থিওরিতে আসবে না। বুঝতে পারছি? টিটিতে হ্যাঁ ভাই। যেরকম কোশ্চেন হয়েছে আমাদের কি ওইরকম কোশ্চেন হবে কিসে? টার্ম টেস্টে? হ্যাঁ হ্যাঁ, টার্ম টেস্টের মতোই কোশ্চেন আসবে। ভাই শর্ট কোশ্চেনের ভিতর কি ট্রু ফলস টাইপের যেরকম দিছিল ওরকম থাকবে নাকি? শর্ট কোশ্চেনের মধ্যে না, ট্রু ফলস থাকবে না, ডেফিনেশন টাইপের জিনিসপত্র থাকবে। ভাই ইস্যু মানে বিভিন্ন টিটিতে ভাই বেস্ট ওয়ান কাউন্ট করলে ভালো হইতো। হুম, টিটিতে বেস্ট ওয়ান কাউন্ট করলে ভালো হইতো। ওটাই তো করবে হ্যাঁ, কই দিতেছে। টিটিতে বেস্ট ওয়ান কাউন্ট করবো। ভাই মেন পরীক্ষার আগে একটা সাজেশন ক্লাস নিলে ভালো হইতো।